তিথির ওড়না ধরে টান দিচ্ছিল সিয়াম। বারবার ওড়না ঠিক করে মাথা নিচু করে হেঁটে গেছে তিথি। কেউ কিছু বলছে না তাদের। সিয়াম তার বন্ধুদের সাথে রোজই বিভিন্ন উপায়ে মেয়েদের ইপটিজিং করে। এই শহরের মানুষগুলোর সামনে ঘটে যাওয়া অপরাধ দেখে মজা লুটবে, প্রতিবাদী হয়ে উঠবে না কখনো। তা তখনই জ্বলে উঠবে যখন নিজের সাথে অন্যায় অবিচার হবে। তখন চিৎকার দিয়ে বলবে এই শহরের মানুষগুলো বড্ড বেঈমান, স্বার্থপর। তখন সে ভুলে যাবে নিজের চোখের সামনে ঘটে যাওয়া সহর্ষ অপরাধ। এটাই তো এই শহরের নিয়ম, কম্পেয়ার করে চলেছে এই সমাজ। তিথি কান্না করতে করতে ভার্সিটির গেট দিয়ে ঢুকছে, বেখেয়ালে মাথা নিচু করে। এমনটা রোজ হয় না ওর সাথে। সাইমা এগিয়ে আসছে তিথির দিকে। এই, কি হয়েছে তোর? কান্না করছিস কেন? রাস্তায় কথা বলতে পারছিল না তিথি, বেজে যাচ্ছিল ওখানে। রাস্তায় কি হয়েছে বল। আবারও বলল সাইমা। মন্ত্রীর ছেলে সিয়াম আমার ওড়না ধরে টান দিচ্ছিল বলে কান্না করে দেয় তিথি। সাইমা তিথিকে সান্ত্বনা দিতে গিয়ে ওকে বুকে টেনে নেয়। দেখ বোন, ওদের মতো পশুদের কাজ তো এটাই। ওদের মা বোনদের সাথেও এমন করে ওরা। তুই কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। নাক মুখ লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। টিস্যু দিয়ে মুছতে মুছতে বলল তিথি। আমি ভার্সিটি চেঞ্জ করব, এমন বকাটে ছেলেদের মাঝে থাকতে পারবো না। ভার্সিটি চেঞ্জ করবি কেন পাগল? আমি থাকতে পারবো না এদের মাঝে। আরে শোন, তুই এদের ভয় পেয়ে ভার্সিটি চেঞ্জ করবি। যেখানে যাবি সেখানে যদি এর চেয়েও বড় বখাটে থাকে তখন কি করবি? তখনও কি সেই ভার্সিটি চেঞ্জ করবি? সাইমার কথা শুনে চুপ হয়ে যায় তিথি, কিছু বলছে না। সাইমাও কিছু বলছে না, চুপ করে বসে আছি দুজন ক্যাম্পাসের এক কোণে। সময় আজ মন খারাপের। মেহেদি, মেয়েটাকে কিন্তু জোশ লাগছে। কোন মেয়েটা মামু? লাল ব্লাউজের সাথে কালো শাড়ি পরা মেয়েটা। গাড়ির সামনে থেকে লাফিয়ে ওঠে মেহেদি। তুই কি পাগল হয়েছিস? একে জানিস তুই? যদি শুনতে পায় না শেষ ভাই ভার্সিটির জীবন। বলে লুকাচ্ছিল মেহেদি। আদি বোকার মতো হাঁ করে তাকিয়ে আছে মেয়েটির হাবভাব দেখে। মনে হচ্ছে কোনো প্রেসিডেন্টের মেয়ে। আমিও আদি দেখি কি আছে এই মেয়ের মাঝে। বলে গাড়ির সামনে থেকে লাফিয়ে নেমে শাড়ি পরা মেয়েটার সামনে এগিয়ে গিয়ে দাঁড়ায়। এই যে মিস কিউটি, আমি আদি। বলে হাত বাড়ায় তার দিকে। সে চুপটি করে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে আদির চেহারার দিকে। আদি নিজের হাতটা সরিয়ে আবার বলল, এই যে মিস কিউটি, আপনি নিজেও মনে হয় জানেন না আপনি কতটা হট। বলার সাথে সাথেই আদির দুপায়ের মাঝে ব্যথা অনুভব করে। চেপে বসে পড়ে আদি। নিঃশ্বাস আটকে আসছিল, পুরো শরীর থমকে গেছে। তখন মেয়েটা বলল, হট জিনিসের থেকে সব সময় দূরত্ব বজায় রেখে চলতে হয়, না জানি কখন হাত পড়ে যায়। ধন্যবাদ ভাইয়া আপনার প্রশংসার জন্য। বলেই চলে যায় মেয়েটি। মেয়েটি আদির সামনে এসে পেট ধরে আছে, হাসতে পারছে না। মাটিতে গড়াগড়ি করে হাসতে মন চাইছে আদির অবস্থা দেখে। ভাই রাখ তোর হাসি। বলেই চুপ করে যায় আদি। নেহারিকা, সবাই নেহাকে বলেই ডাকে। তাকে 6 মাস দেশের বাইরে ছিল, তাই তোর কাছে অপরিচিত বেশ ডেঞ্জারাস মাল ভাই, সাবধানে থাকিস। বলে মেহেদি আদির হাত ধরে টেনে তুলল। আদি মনে মনে বলে, সাবধানে চলবো মানে? এর সামনেও আসবো না আর। স্যার, আমার দেশলাই পাচ্ছি না। বলে লাফিয়ে ওঠে সামনে ছিটে বসে থাকা ছেলেটা। পাগলের মতো বাবরি চুল, খোঁচে খোঁচে দাড়ি, শরীরে কোনো রকম শার্ট প্যান্ট আছে, দেখতে পাগলের মতো লাগছে। এই তোমাকে ভার্সিটিতে আসতে বলে কে শুনি? রেগে গিয়ে বলে, স্যার। স্যার, আমার দেশলাই সিগারেট খেতে হবে, প্রচুর ধরছে স্যার, দেশলাই হবে। ক্লাসরুম থেকে বেরিয়ে যায় স্যার। এত অসম্মান একজন শিক্ষককে করলে তার ইগোতে বাঁধে। ক্লাসরুমে সবাই ছেলেটার দিকে তাকিয়ে আছে। প্রায় মাস হলো এখানে আসার। প্রতিদিন প্রতি ক্লাসে প্রথম সারির যে কোনো একটা চেয়ার দখল করে ঘুমিয়ে থাকতো। একটা ক্লাস মিস দেয়নি। কিন্তু এমন একটা ছেলে প্রাইভেট ভার্সিটিতে পড়তে আসছে, ভাবা যায় না। দেখলে ভিখারি মনে হয় সবার। অধ্যক্ষ জনাব জুবাইর কবিরের রুমে দাঁড়িয়ে মাহফুজ স্যার। একটু আগে অপমানিত হয়ে ক্লাসরুম ছেড়ে চলে আসছিল সে। পাশে বসা সেই পাগল ছেলেটি। তোমার অপরাধের শাস্তি কি হতে পারে তুমি তা জানো? ভার্সিটি থেকে বহিষ্কার, এতটুকুই। তা এখন কি করবে ভাবছো?
আমার বাবাকেই জিজ্ঞেস করেন না, আমাকে ডাকছেন কেন? ও মাই গড, ছেলেটা। রাগে কটমট করে উঠছে প্রিন্সিপাল স্যার, মাথা ঠান্ডা করে বলছে। স্যারের কাছে ক্ষমা চাও, এরপর যদি এরকম বেয়াদবি করেছো তাহলে। প্রিন্সিপাল স্যারের কথা শেষ না হতেই ছেলেটি সরি স্যার। বলে উঠে চলে যায় চেয়ার ছেড়ে। আসছি স্যার। বিদায় নিয়ে চলে গেল ছেলেটি। এরকম বেয়াদব ছেলে দ্বিতীয় আর একটি দেখেনি তারা। প্রিন্সিপাল স্যার মাহফুজ স্যারকে বলল, আমাদের এটা প্রাইভেট ভার্সিটি, যার বাবার ক্ষমতা টাকা আছে তাদের একটু তো সুযোগ দিতে হয়। আপনি তো একজন অধ্যাপক, আপনি না হয় একটু বুঝিয়ে বলুন। দেখুন স্যার, ছেলেটা এমন নয়। ওর বাবা আমার কাছে বন্ধু বলে সবটা বলেছে। পিতামাতার পরে তো একজন শিক্ষক তার খেয়াল রাখে। আপনি না হয় একটু চেষ্টা করে দেখুন ছেলেটাকে গুছিয়ে ঠিক করতে পারেন কিনা। জি স্যার। বলে মাহফুজ স্যারও বেরিয়ে আসতে চাইল রুম থেকে। পিছন থেকে জনাব জুবাইর করিম বলল, যদি আপনি ওর মাঝে সামান্য পরিবর্তন আনতে পারেন তাহলে ওর বাবার পক্ষ থেকে সামান্য উপহার হিসেবে একটা ফ্ল্যাট বাসা আর একটা ছোট্ট BMW ব্র্যান্ডের গাড়ি। মাহফুজ স্যার থমকে যায় তার কথা শুনে। ছেলেটার মাঝে এমন কি আছে? লম্বা চুল এলোমেলো হয়ে আছে তার চেহারায়, মুখের উপর দাড়ি গোফে ভরে আছে। কতদিন যে এ চেহারায় সেভ করা হয় না তা অজানা। শহীদ মিনারের পাশে দাঁড়িয়ে সিগারেটের শেষ টান দিয়ে ফিল্টারটা পাশে পিষে আসছিল ক্লাসে। এমন এক ছেলে যার দিকে মেয়ে তো দূরের কথা, ছেলেরাও ঠিক মতো তাকায় না। সামনে নিহারিকা বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। অদ্ভুত সে ছেলেটার সাথে ধাক্কা লেগে ওর হাতের মোবাইল নিচে পড়ে যায়। ও হ্যালো, অন্ধ নাকি? চিৎকারের সাথে বলল নিহারিকা। ছেলেটা শুনেও না শোনার মতো করে হেঁটে যাচ্ছে। সামনে পথ আটকায় সিয়াম। সিয়ামের হাতে জ্বলন্ত সিগারেট, পিছনে তাকে সাপোর্ট করা ছেলে পুলে। সিয়াম বলল, নাম কি রে তোর? কোন ইয়ার? চুপ হয়ে আছে ছেলেটা। বারবার জিজ্ঞেস করে এখন বুকে ধাক্কা দিয়ে বলল সিয়াম। কি রে, তোর কথা কানে যাচ্ছে না? বলে একটা থাপ্পড় দেয় ওর গালে। চোখ বুজে যায় ছেলেটার। রক্তলাল টুকটুকে হয়ে জমা হয়েছে ছেলেটার চোখে। চুলের আড়ালে সে চোখ লুকিয়ে গেছে। দাঁতে দাঁত চেপে বলল, রাফসান, রাফসান ইসলাম নাম আমার, BBA 3rd সেমিস্টার। সিনিয়রদের সম্মান দিতে হয় জানিস না বেয়াদব? নিহারিকার কাছে ক্ষমা চা, নাই তো। বলে আরো একটা থাপ্পড় মারে ওর গালে। নিহারিকা এর মধ্যে রাফসানের পাশে এসে দাঁড়ায়। মাথা ঘুরিয়ে নিহারিকার চিকন ঠোঁটে ওর নিকোটিনের পড়ে যাওয়া ঠোঁট এক করে ফেলে। চোখ বড় বড় হয়ে যায় নিহারিকার। স্তব্ধ সিয়াম বাহিনী। রাফসানের পিঠ বরাবর সিয়ামের আঘাত সামলাতে না পেরে সামনের দিকে এগিয়ে যায় রাফসান। নিহারিকাও তখন রাফসানের কালো ঠোঁটে আবদ্ধ। নিহারিকার পিঠ ঠেকে যায় দেওয়ালে। দুহাতে সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিয়ে রাফসানকে সরিয়ে নিজের ঠোঁট মুছে নেয় রুমাল দিয়ে। সিয়াম বাহিনী ঝাঁপিয়ে পড়ে রাফসানের উপর। যে যেখান থেকে পারছে আঘাত করছে রাফসানের দেহে। কিছুক্ষণ আঘাত করে তারা চলে যায় সেখান থেকে। ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে রাফসানের। ডান হাত দিয়ে ঠোঁটের কোণায় ঝরে যাওয়া রক্তটুকু মুছে তাকায় সামনের দিকে। অনেকেই তাকিয়ে আছে ওর দিকে। পাগলের মতো ছেলেটা পাবলিক সার্কাস দেখে যেমন করে ঠিক তেমন করেই তাকিয়ে আছে। মাথা চুলকাতে চুলকাতে পকেটে হাত দিয়ে দেখে সিগারেট আছে কিনা। নেই একটাও। মাথায় সিগারেটের নেশা চেপেছে। মেহেদি আর আদি বসে বসে সিগারেট টানছে ভবন এরিয়ার বাহিরে। রাফসানের চোখ এড়ায়নি সেটা। বসা থেকে উঠে দাঁড়িয়ে চলে যায় তাদের কাছে। ভাই, সিগারেট হবে একটা? কথাটা বলে মাথা চুলকাচ্ছে রাফসান। আদি ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে আছে ছেলেটার দিকে। এর আগে কখনো দেখেনি তারা। আদি মনে মনে ভাবে জুনিয়র হবে, তাই জিজ্ঞেস করে, কত সেমিস্টার? ভাই, 3য় সেমিস্টারে। স্বস্তির নিঃশ্বাস ফেলে আদি। সেম ব্যাস, মনে হয় অন্য ডিপার্টমেন্টের। তা আগে কখনো দেখিনি যে এই ক্যাম্পাসে। মাসখানেক হলো এসেছি ক্যাম্পাসে। হে, আমি মেহেদি আর ও আদি, সেই ব্যাচ। হাত বাড়িয়ে দেয় মেহেদি। ভদ্রভাবে রাফসানও হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি রাফসান। বলেই পাশে বসে তাদের। সিগারেট দে একটা। এবার মেহেদি স্তব্ধ হয়ে যায়। মাত্রই দেখা হলো আর এখনই তুই তুকারি করছে। তুই তো ভাই আজব জিনিস। একটু আগেই তো সিয়ামের হাতে উদ্যমাদম খেয়ে আসলে, আর এখন এমন স্বাভাবিক কেমন করে? মেহেদি কথাটা বলে পকেট থেকে ডার্বি ব্র্যান্ডের একটা সিগারেট বের করে দেয়। রাফসান কোনো কথা না বলেই আগুন জ্বালায় সেটাতে। স্বাদ নাই, কেমন যেন ভ্যাপসা ভ্যাপসা লাগে। কিন্তু কিছু বলল না রাফসান।
আপাতত এটুকু দিয়েই চালাতে হবে। কোনো ক্লাস নেই আজ। ক্লাস থাকলেও হয়তো ক্লাসরুমে টেবিলের সাথে মাথা টেকে ঘুম ছাড়া আর কিছুই হতো না রাফসানের। ভার্সিটির প্রধান গেট থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে সে। পিছন থেকে কারো ডাক শুনে সেদিকে তাকাই রাফসান। মাহফুজ স্যার। এ রাফসান, দাঁড়াও। জি স্যার। কোথায় যাচ্ছ? বাসায় স্যার। গাড়ি নেই তোমার? আছে স্যার। তাহলে হেঁটে যাচ্ছ কেন? সৃষ্টিকর্তা আমাদের শরীরে দুটো পা দিয়েছেন, যা দামি গাড়িতে চড়ার চাইতে বেশ আরামদায়ক। আমি তা দিয়েই চলাচল করি। কষ্ট হয় না তোমার? স্মৃতিতে ডুবে যাওয়া নৌকার মাঝি আমি স্যার। কষ্ট কি জিনিস জানি না আজও। এত গভীর কেন তুমি? হেসেই থমকে যায় রাফসান। চোখের কোণে ছলছলে জল জমেছে। মাহফুজ স্যার বুঝতে পারে তার জীবনের অধিকাংশ কষ্টেই অতিবাহিত হয়েছে। মাহফুজ স্যার বলেন, সিগারেট খাবে? মাথা নিচু করে আছে রাফসান। বখাটে হলো স্যার, মানুষের সামনে সিগারেট খাওয়া ঠিক হবে না। তখনকার কথা মনে হতেই আরও লজ্জাবোধ করছে সে। স্যারের সাথে বেয়াদবি করা ঠিক হয়নি। মাথা তুলে রাফসান বলল, সরি স্যার, ক্লাসরুমের ঘটনার জন্য আমি তখন অন্য স্থানে ছিলাম। ইটস ওকে ইয়াংম্যান, এই সময় একটু একটু হয়। সিগারেট নিতে পারো বন্ধু হিসাবে। এখন ক্লাসে কিংবা ভার্সিটির ভিতরে নেই যে স্যার ভাববে, বন্ধু ভাবতে পারো। মাহফুজ স্যারের কথা শেষ না হতেই তার হাতে সিগারেটটা টান দিয়ে নিয়েই বলে, আরে আর কিছু বলবো, এমন পরিস্থিতিতে আছি বলার বাহিরে। সিগারেটের ধোয়া আর কাজ হয় না, ঘাঁচা লাগবো, পারবি এনে দিতে? বলে রাফসান মাহফুজ স্যারের কাঁধে হাত রাখে। ভয়ে হাঁটু কাঁপতে শুরু করে মাহফুজ স্যারের। ছেলেটা নিশ্চয় পাগল হয়েছে। মনে মনে বলে। রাফসানের হাতটা সরিয়ে পিছন ফিরে এক দৌড়। কে দেখে মাহফুজ স্যারকে। রাফসান হাসছে মন খুলে। সামান্য এতটুকুতেই ভয়ে পালিয়েছে স্যার, অথচ আমার সাথে বন্ধুত্ব করতে এসেছিল। বাসায় এসে নিজের ময়লা কাপড়গুলো খুলে আয়নার সামনে দাঁড়িয়ে সে। বুকের উপর একটা বুলেটের আঘাত, ধারালো তলোয়ারের আঘাতে বুকের বাঁ পাশটায় এক গভীর ক্ষত। সাদা শার্টের আড়াল করে মুহূর্তে সে ক্ষত। বাবরি চুলগুলো এলোমেলো হয়ে আছে। দাড়ি গফ জট বেঁধেছে প্রায়। ফ্যানের বাতাসে কাজ হয় না। ছাদে চলে যায় সে। উত্তপ্ত রোদের মাঝে শীতল বাতাসে শুয়ে থাকে সেখানে। উত্তপ্ত ছাদের ঝলসানো গরম পিঠের চামড়া পুড়িয়ে ফেলছে, তাতে তার কিছুই মনে হচ্ছে না। এ তো রোজকার কাজ, অভ্যাসে পরিণত হয়েছে। বস, রাফুর কোন খোঁজ মেলেনি আজও। এদিকে ব্ল্যাক ড্রাগন তাদের প্রধান অস্ত্রটাকে হারিয়ে বেসামাল হয়ে উঠেছে ক্রমশই। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে আবির। নাইট বাজারের প্রধান গ্যাংস্টার। গত 17 বছর ধরে ব্ল্যাক ড্রাগনকে মুছে ফেলার স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন যে স্বপ্নই থেকে যায় সেটা তাদেরকে বোঝাবে। সিগারেটের টান দিয়ে আবির বলল, যে করেই হোক আমার রাফুর দেহ থেকে আলাদা মন্ডু চাই। যে এনে দিতে পারবি তাকে পুরো একটা শহর দিয়ে দেব। কিন্তু বস, আমাদের মাঝে যে এই রাফুকে সামনাসামনি দেখেছে তাকে আর জীবিত পাওয়া যায়নি। আমরা চিনব কিভাবে সে রাফু? গম্ভীর প্রশ্ন। আবির ভাবনায় ডুবে যায়। হঠাৎ করেই পাশ থেকে আলিফ বলে, যেহেতু আমরা কেউ রাফুকে চিনি না, কিন্তু ওদের গ্যাংয়ের মেম্বারদের তো চিনি। মূল গ্যাংয়ে না ঢুকে শহরের মাঝখানে লুকানো সদস্যদের নির্যাতন করলেই তো বের করতে পারি। সবচেয়ে ভালো হবে মেয়ে সদস্যদের নির্যাতন করলে কাজটা সহজ হবে বলে মনে হয় আমার। অগ্নি দৃষ্টিতে তাকাই আবির আলিফের দিকে। মাথা নিচু করে ফেলে সে। আবির বলে, ভালো আইডিয়া। তোরা আলিফের বলা কাজ অনুযায়ী সন্ধান শুরু করে দে। দেখি বেটা রাফু কতদিন গর্তে লুকিয়ে থাকে। রাত তখন 12টা। জিন্স আর টি শার্ট পরে বাইক চালাচ্ছিল সাইমা। খোপায় বাঁধা চুলগুলো ঘাড়ের এক পাশ হয়ে আছে, অন্য পাশে ছোট্ট করে একটা কালো ড্রাগনের ছবি। সমস্ত দেহের আকর্ষণ ওই ড্রাগন। তার পথ আটকাই গোটা 10 ছেলে, বেস্ট সিরিয়াল কিলার সবগুলো। বাইক থামিয়ে ওদের সামনে দাঁড়িয়ে সাইমা। সামনে থাকা ছেলেদের মধ্যে একজন বলে উঠল, মিউ, দ্য ব্ল্যাক ড্রাগনের সিক্রেট এজেন্ট। চমকে ওঠে সাইমা। তার সিক্রেট নাম কি করে জানলো তারা? পিছন ফিরে দৌড়ে পালানোর জায়গা নেই, ঘেরাও করে ফেলেছে তারা। তবুও সে পালানোর চেষ্টা করে। বিতা হয়ে পড়ে আছে পিচঢালা রাস্তায়। গাল ফেটে রক্ত ঝরছে, ঠোঁটের পাশ বেয়ে বেয়ে চলছে রক্তের স্রোত। হেলমেটটা পড়ে আছে রাস্তার এক পাশে। এমন সময় ওদের মধ্যে দুজন ওর হাত ধরে আছে, আর একজন বুকের কাপড় টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে।
হঠাৎ থমকে যায় সমর। মিওর বুকের উপর ধরা হাত দুটো দেহ থেকে আলাদা হয়ে গেছে। কাটা হাত দুটো পড়ে আছে মিওর শরীরের উপর। 10 জন সিরিয়াল কিলার তাকিয়ে আছে সামনে। তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে এক মধ্যবয়স্ক যুবক। লাল রক্তে ভেজা সেই তলোয়ার। মিউ হাসছে। রক্তে মেখে গেছে ওর সমস্ত মুখ। হাত দিয়ে পরিষ্কার করেই বলল, তোদের বাপ এসে গেছে। বলে আবারও পৈশাচিক হাসি হাসছে সে। আলিফ মিউর মুখ বরাবর একটা লাথি মেরে দাঁড়িয়ে রাফুর সামনে। কালো রেনকোট শরীরে জড়ানো তার। বড় বড় চুলের মাঝে কালো কাপড়ে বাঁধা তার মুখ। দমকা হয়ে জড়িয়ে গেছে এই শহর। সামনে 10 জন সিরিয়াল কিলার, একাই সামনে দাঁড়িয়ে রাফু। নিস্তব্ধতা ছেয়ে যেতেই ঘোর অন্ধকার নেমে আসে। যতক্ষণে সে অন্ধকার পরিষ্কার হয়ে আসছে ততক্ষণে সামনে 2 ফুট স্তূপ কাটা লাশের উপর দাঁড়িয়ে রাফু, হাতে আলিফের কাটা মাথা। মিউ নিজের ঠোঁট মুছে বসে রাফুর সামনে। এক হাঁটু পিছঢালা রাস্তায় অন্য হাঁটুতে ভর দিয়ে মাথা নিচু করে আছে। হঠাৎ করে রাফু মিউর চুল ধরে টেনে তুলে পাশের দেওয়ালে ঠেকিয়ে তলোয়ারটা ওর বুকে আধা ইঞ্চি ঠেকিয়ে বলল, রাফু। ওরা কারা ছিল? রাফুর চোখে অগ্নিদাহ জ্বলছে। বুকের ব্যথায় কাতর মিউ। মিউ আজ পর্যন্ত রাফুর চেহারা দেখেনি, শুধু নামমাত্রই শুনেছে। রাফু এক আতঙ্ক। হঠাৎ সেই আতঙ্কের মৃত্যু হয়। দৈহিক মৃত্যু নয়, মানসিক মৃত্যু। কেন বা কিসের জন্য তা অজানা সবার কাছে, কিন্তু কাউকে খুঁজছে সে। কাদের কথা বলছেন? চোখে জল গড়িয়ে পড়ছে মিউর। রাফু আবার বলল, সেদিন রাতে কারা ছিল? আপনি কি বলছেন বস? আমি কিছুই বুঝতে পারছি না। সেদিন রাতে আমার আর আমার ভালোবাসার উপর কে বা কারা হামলা করেছে? আমি জানি না বস। আমি জানি তারা ব্ল্যাক ড্রাগনের লোক। আমি তাদের ফাইটিং টেকনিক দেখেই বুঝতে পারি ওরা ড্রাগনের কেউ। কিন্তু কে বা কারা আমার উপর অচেতন অবস্থায় হামলা করেছে। তাদের মাঝে একজনের হাতের কাটা অংশও রয়েছে আমার কাছে, যেখানে ব্ল্যাক ড্রাগনের ট্যাটু লাগানো। বিশ্বাস করুন বস, আমি জানি না তারা কারা। এ নিয়ে দলের ভিতরে কথাও হয় না। ভিতরের কেউ এটা ধামাচাপা দিতে চাচ্ছে। বস, রিফাতের এক অ্যাক্সিডেন্টে হাত কাটা পড়েছে, সে খবর চলছে দলের ভিতরে খুব গোপনে। রেফাত কোথায় এখন? জানি না বস। রাফুর তলোয়ার মিউর বুক থেকে সরিয়ে আনে। রক্তের স্রোত বয়ে চলে মিউর বুকে। ক্ষত শরীরে বসে পড়ে সেখানে। রাফু ধোয়ার মতো মিশে যায় শহরের বুকে। সকাল তখন 10টা। সকল পত্রিকার হেডলাইন, আগন্তুক এই শহরের মৃত্যুর খোঁজ, লাশের পাহাড় রাতের অন্ধকারে। আবিরের টেবিলের উপর খবরের কাগজ পড়ে আছে। আলিফ সহ আরো 10 জন সিরিয়াল কিলারের লাশের ছবি স্পষ্ট। নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের। অন্তু মাথা উঁচু করে বলল, বস, আলিফ তো কাল ড্রাগনের একজন এজেন্টের কাছে গিয়েছিল তাকে হত্যা করার জন্য, কিন্তু অন্তুকে থামিয়ে আবির বলল, ওদের মৃত্যু কি কোনো পুলিশের হাতে হয়েছে? না বস। তাহলে কি ওই এজেন্টের হাতে? মনে হয় না বস। একটা মেয়ে হয়ে 10 জন বেস্ট কিলারের সাথে পেরিয়ে ওঠার কথা না। তাহলে কাজটা রাফুরই হবে। আলিফ মরে গেছে ঠিকই, কিন্তু মরার আগে আমাদের অর্ধেক কাজ করে দিয়ে গেছে। রাফু এই শহরে আছে কোথা ঘুপটি মেরে। উত্তরা থানায় লাশগুলো রিপোর্ট করা হয়। বেশ ক্রিটিক্যাল কেস মনে হচ্ছে। ক্রিমিনাল কোনো কুলু ছেড়ে যায়নি এখানে। সব কয়েকটি লাশের থেকে দেহের অংশ বিশেষ আলাদা আলাদা করে ফেলা হয়েছে। খুনি কোনো মামুলি একজন নয়, কয়েকজন হতে পারে। কিন্তু কেন এমন হয়েছে? কোনো গ্যাংওয়ার নয় তো? তাহলে তো বেশ বড় সমস্যা। চিন্তায় মগ্ন সাব ইন্সপেক্টর হুমায়ুন কবির। কেসটা ঘেটে দেখতে হবে। পার্সোনাল বাইকটা নিয়ে বাইর হয় ঘটনাস্থলে। শহরের মাঝামাঝি জায়গায় ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলটি পুলিশের নজরদারিতে আছে। চারপাশে কেউ আসতে যেতে পারছে না। হুমায়ুন সেখানে পৌঁছে ঘটনাস্থল খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। চারপাশে শুধু রক্তের ছাপ। একটু দূরেই এটিএম বুথ। সিসি ক্যামেরার দ্বারা বুথের চারপাশে নজরদারি করা হয়। সেখান থেকে কিছু পাওয়া যেতে পারে। হুমায়ুন কবির রাতের ভিডিও ফুটেজ সংগ্রহ করে থানায় ফিরে গোয়েন্দা বিভাগের সাথে মিটিং করে ভিডিও ফুটেজটা প্লে করে। সম্পূর্ণ ফুটেজে মেয়র চেহারা অস্পষ্ট দেখা যায়নি। রাফুর চেহারায় কালো কাপড় বাঁধা, কিন্তু আলিফের সাথে থাকা সিরিয়াল কিলারদের অনেকে চিনতে পেরেছে। তারা বলে উঠল, এরা তো টপ সিরিয়াল কিলারদের মধ্যে আছে। ক্রিমিনাল রেকর্ডে তাদের অনেক ফাইলে ধুলো জমে গেছে।
প্রমাণের অভাবে। হুমায়ুন কবির ভাবনায় ভেসে যায় প্রশ্ন তুলে। এরা যদি টপ সিরিয়াল কিলারদের মধ্যে থাকে তাহলে এদের যে একাই খুন করছে তার লেভেল কতটুকু চিন্তার বিষয়। যে করে হোক এই কিলারকে বের করতেই হবে। প্রথমে মেয়েটাকে খুঁজতে হবে কি বলেছে তার কাছে। এলোমেলো চুলে রাফসান প্রবেশ করে ভার্সিটির প্রধান গেট থেকে। শ্যাম তার বন্ধুরা ক্যাম্পাসের একপাশে বসে এক মেয়েকে জার্গিং করছে। ওনা নিয়ে নিচ্ছে তার, নাচতে বলছে একটা বাজে গানে। মেয়েটা মনে হয় তত সুবিধা নয়, ওই টাইপেরই মেয়ে। চোখের কোনো ভয় নেই, লজ্জা নেই, তাদের ইশায় নাচছে। মাথা নিচু করে কেটে পড়ে সেখান থেকে। হাতে একটা বই নিয়ে রাফসানের পাশে এসে দাঁড়ায় মাহফুজ স্যার। হ্যালো ইয়াংম্যান। হ্যালো, কেমন আছো তুমি? বিষাদে জর্জরিত। তা এই বিষয়টার কারণটা কি জানতে পারি? স্যার, আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেবেন কি? ইম্পসিবল। তাহলে এত পার্সোনাল প্রশ্নের উত্তর জানতে যে লাভ নেই। তুমি তো দেখছি। স্যারের কথা মুখ থেকে টেনে নিয়ে রাফু বলল, থাক স্যার, প্রশংসা করতে হবে না। ইডিয়েট। জন্মগত স্যার। অসভ্য। স্যার, রক্ত মিশে আছে। দাঁতে দাঁত কোট মিটিয়ে চলে গেল মাহফুজ স্যার। রাফসান কাঁধে ঝুলানো ব্যাগ থেকে একটা রেডবুল নামক ড্রিঙ্ক বের করে পান করতে শুরু করে। পিছন থেকে তিথি রাফসানের কাঁধে হাত রেখে বলে, ভাইয়া, আমার বান্ধবী সাইমাকে দেখেছেন কোথাও? বলেই তিথি তার মোবাইল সাইমার একটা ছবি তুলে ধরে ওর সামনে। উফ, মেয়েটার যে ফিগার মায়ের, এই মনে যে চায়। বলে তিথির হাত থেকে মোবাইলটা কেড়ে নেয় সিয়াম। রাফসানের পিছু নিয়ে আসছিল সিয়াম। তিথির মোবাইলে সাইমার ছবি দেখে মন্তব্যটা করে সে। ভাই, কাজটা ঠিক হচ্ছে না। নিচু স্বরে কথাটা বলল রাফসান। সিয়াম চাইছিল রাফসান কিছু বলুক, ঠিক তখনই সিয়াম রাফসানের শার্টের কলার ধরে বলল, আমি যা করি তাতে তোদের কি বে? বলে ধাক্কা দিচ্ছে রাফসানকে। ভাই, আপনার ঘরে তো মা বোন আছে, মেয়ে জাতিকে সম্মান দেন ভাই। শালা, তোর কত বড় কলিজা, আমায় জ্ঞান দিস? আমি এখন এই মুহূর্তে রেপ করব, তাতে তোর বাপের কি রে? কথাটা শেষ না হতেই ঝাপসা দেখতে শুরু করে সিয়াম। ঠোঁট কেটে গেছে ওর। মুখের কাছে হাত নিতে সামনে একটা দাঁত হাতে এসে পড়ে। সামনে সিনা টান করে দাঁড়িয়ে আছে রাফসান। বারবির চুলগুলো পিছনে গুছিয়ে বেঁধে ফেলে সে। মাটিতে পড়তে পড়তে সিয়াম বলল, তুই আমার গায়ে হাত তুলছিস? তুই জানিস না আমি কে? কি আমার পরিচয়? আমার ভাই কে? কি আমার পরিচয় তোর? শুনি একটু। রাগে তার চোখ লাল হয়ে গেছে। আর যাই হোক, মায়ের জাতিকে নিয়ে কটূক্তি করা হজম করতে পারে না রাফসান। ব্ল্যাক ড্রাগন নাম শুনছিস? হ্যাঁ, হিসু করে দিবি তুই আমার ভাইয়ের নাম জানতে পারলে। রাফসানের হাঁটু কাঁপতে শুরু করে। আমতা আমতা করে বলল সে, আপনার ভাইকে গ্যাংস্টার? রিফাত। আর কিছু বলল না সিয়াম। সিয়ামের বাহিনী সিয়ামকে তুলে রাফসানের পেট দুটো লাথি মারে সিয়াম। আমার উপর হাত তোলা হয় তাই না? বলে ওর হাতে দুটো আঘাত করে আয়রন রড দিয়ে। মনের তৃপ্তি নিয়ে চলে যায় সিয়াম। এই অত্যাচার হজম করে চলে আসতে চাইছে রাফসান। পিছন থেকে তিথি বলল, কি দরকার ছিল ওদের সাথে ঝামেলায় জড়ানোর? আমি জানতাম না ওর ভাই এত বড় গ্যাংস্টার। এখন জেনেছেন তো? হ্যাঁ। কোন ডিপার্টমেন্ট? ম্যানেজমেন্টে আছি, 3য় সেমিস্টার। আমি তিথি মার্কেটিংয়ে, সেম ব্যাচ। ও গুড। ভার্সিটিতে নতুন নাকি? এর আগে কখনো দেখিনি যে। হ্যাঁ, মাত্র 1 মাস হলো এসেছি। চলো কোথাও বসি। দুঃখিত, আমার ক্লাস আছে। বলে চলে যায় রাফসান। আনমনে থাকে সব সময়। কখন কি করে তা নিজেও বুঝতে পারে না। রাফসানের বাবা এই শহরের ওয়ান্টেড ক্রিমিনাল, ব্ল্যাক ড্রাগনের সৃষ্টিকারী। সে এসব থেকে দূরে দূরেই চলেছে। রাফসানের এসব ভালো লাগে না। পিতার মুখ দেখেছে না কতদিন হলো। হাসপাতাল থেকে ফোন আসে তিথির কাছে। সাইমা ফোন করেছে। ওই হারামি, কোথায় তুই? আমি তোকে কতবার ফোন করেছি, বন্ধ বলছে। ফোনটা রিসিভ করে কথাগুলো বলল তিথি। নরম কণ্ঠে জবাব দিল সাইমা। দেখ বোন, রাতে সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছিল, ব্যথা পেয়েছি, তাই হাসপাতালে ভর্তি আছি। কোন হাসপাতালে? বল, আসছি। সাইমার ঠিকানা বলতেই ফোন রাখে তিথি। দূরত্ব চলেছে তার কাছে। রাফসানকে আজ অন্যরকম লাগছে। চুলগুলো পেছনে গোছানো, দাড়িতে জট বাঁধার মতো সোজা হয়ে আছে। কালো ঠোঁট অন্যরকম। মাহফুজ স্যারের আজ ক্লাস। আজ লাস্ট বেঞ্চে বসে আছে রাফসান। মোবাইলে গেম খেলছে। গেমে ডিসকাও ডিসকাও শব্দে বিরক্ত হচ্ছে পুরো ক্লাস। বিরক্ত হয়ে মাহফুজ স্যার বলল, এই হ্যালো,
ক্লাসে ভালো না লাগলে বের হয়ে যাও আমার ক্লাস থেকে। তুই আর তোর বোরিং ক্লাস তুই কর। মনে মনে বলতে বলতে বের হয়ে যাচ্ছিল রাফসান, কি যেন বুদ্ধি করে বলল। স্যার, আপনার এই বোরিং ক্লাসে চাইতে অদ্রিতা ম্যামের ক্লাস ভাল লাগে। বলে রাফসান হাঁটা দেয় মাঠের দিকে। পিছনে স্যার বলছিল। এই ছেলে, এই কি বললে তুমি? রাফসান পিছন ফিরে তাকায় না, মুচকি হাসি হাসছে। তার কাছে এগুলো ভালোই লাগে। সময় যাবে এভাবে। হুমায়ুন কবির সেই লাশের পোস্টমর্টম রিপোর্ট নিয়ে ঘাটছে। কিছু মিলছে না। কিছু তথ্য সংগ্রহ করে তারা। জানতে পারে নাইট বাজারে গ্যাংয়ের লোক ছিল মৃত ব্যক্তিরা। কে মেরেছে তা অজানা। পুলিশ তার কাজ চালিয়ে যাচ্ছে। সাইমা হাসপাতালে বুকের ক্ষত স্থানে ব্যান্ডেজ করে বসে আছে। তিথি পৌঁছাতেই বলল সাইমা। তিথি, রাফু তো রিফাতকে পাগলের মতো খুঁজছে। হঠাৎ থমকে যায় তিথি। রাফু নামটা শুনে গ্যাংয়ের হয়ে কাজ করছে। বহু বছর হয়ে গেল, কখনো এই চেহারাটা দেখেনি। শুধু শুনেছে এর নজর যার দিকে যায় তার মৃত্যু ভয় হৃৎপিণ্ডে কম্পন ধরে। তুই আর কি জানিস? গম্ভীর হয়ে কথাটা বলে তিথি। দেখছিস ওকে? না, দেখিনি। অন্ধকার ছিল। রাফু গ্যাং ছাড়েনি। ওকে হত্যা করার চেষ্টা হয়েছিল। কি বলিস এগুলো? হ্যাঁ, সত্যি বলছি। রাফু নিজ মুখে বলল। আমি রিফাতের খোঁজ পেয়েছি হয়তো। সাইমা, কি বলিস? হ্যাঁ, যাকে খোঁজার জন্য ভার্সিটি জয়েন করেছি সে সিয়াম ছিল, রিফাতের ছোট ভাই। আজ ভার্সিটিতে এক গেঞ্জামের সময় সিয়াম সত্যিটা বলে ফেলে সবার সামনে। ও শিট! সিয়াম কোথায় আছে এখন? ভার্সিটিতে আছে। চল তাড়াতাড়ি। কোথায় যাবে? ভার্সিটি। সিয়ামের উপর বিপদ আছে নিশ্চয়ই। আর তাছাড়া বস বলেছে রিফাতের খোঁজ যেন কেউ কিছুতেই না জানতে পারে, বিশেষ করে রাফু। রাফুর মাথা ঠিক নেই, হাত পাগলা হয়ে ঘুরছে। এখন কি করে বসে কেউ টেরও পাবে না। তাই গতকাল রাতে যখন আমার কাছে জিজ্ঞেস করেছিল তখন মন গড়া ইতিহাস বলে দিয়েছি। কিন্তু রিফাত তো ড্রাগনের বেস্ট কিলার, তাহলে রাফু ওকে মারবে কেন? বললাম না, রাফুকে হত্যার চেষ্টা হয়েছিল। আর সেটা হয়তো গ্যাংয়ের ভিতরেই কেউ। কিন্তু বস এগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন করতেছে বুঝতেছি না। ঘাবলা আছে বস। আগে সিয়ামকে রক্ষা করি, তারপর দেখা যাবে। হ্যাঁ, চল। বলে ওরা রওনা হয় ভার্সিটি। এই শহরে মাত্র এই ভার্সিটিতে ব্ল্যাক ড্রাগনের সকল গুপ্তচরদের ঘনিষ্ঠ স্বজনদের ভর্তি করানো হয় গোপনে। ভার্সিটি ম্যানেজমেন্ট পর্যন্ত এসব টের পায় না। ভার্সিটি পৌঁছে সিয়ামকে পাওয়া যায়নি। তারা খুঁজছে। কেউ বলেছিল হাসপাতালে গেছে, সেখানেও পাওয়া যায়নি ওকে। তবুও সারাদিন সিয়ামের কোনো খোঁজ মেলেনি। মধ্যরাত তখন পার্টি করে ফিরছে সিয়াম। দুটো বাইক পথ আটকায় সিয়ামের। তিথি আর সাইমা কালো জ্যাকেট গায়ে হেলমেট খুলে নামে সামনে। সিয়াম তাকিয়ে আছে ওদের দিকে। ভার্সিটির সবচেয়ে চুপচাপ মেয়ে দুটো লেডি বাইকার। ভাবতে স্বপ্ন মতো লাগছে ওর কাছে। ধাপ করেই তিথি সিয়ামের বুকে একটা লাথি মেরে চুলগুলো ঠিক করে নিল আর বলল, এটা আমাকে বিরক্ত করার জন্য। মাটিতে পড়ে আছে সিয়াম। সাইমা সিয়ামের হাত মুখ টেপ দিয়ে বেঁধে ফেলে। সিয়াম নিজেকে মুক্ত করার চেষ্টা করছে, পারছে না। তিথি বলল, সাইমা, ওকে এখন কোথায় নিয়ে যাবি? বস বলেছিল ওকে রেস্ট হাউসে নিয়ে রাখতে। কিন্তু রেস্ট হাউস তো চট্টগ্রামে। আমরা এখন চট্টগ্রামে যাচ্ছি। যাওয়ার জন্য সিয়ামকে তুলে সামনে তাকাতেই কাউকে দেখতে পাই তারা। কালো বাইকের উপর কালো হেলমেট পরে বসে আছে কেউ। তিথি আর সাইমা মুহূর্তের মধ্যেই কোমরে গুজে রাখা রিভলভার বের করে তাক করে তার দিকে। নিখুঁত নিশানা তাদের। বাইক থেকে নেমে হেলমেট খুলতেই চমকে যায় তারা। তিথি বলে ওঠে, রাফসান। সাইমা তিথির দিকে তাকিয়ে আছে। রাফসান বলল, রাফু। থমকে যাই সময়। অবাক চোখে তাকিয়ে আছে ওরা। রাফু আবার বলল, সিয়ামকে আমার হাতে তুলে দিয়ে খেটে চাও তোমরা, ওকে আমি দেখছি। হঠাৎ বিকট এক শব্দে হেলে পড়ে রাফসান। রক্তে মেখে গেছে ওর মুখ। সাইমার হাত থেকে ছুটে গেছে সিয়ামের থ্যাতলানো মুখ। মাথায় অর্ধেক থেতলিয়ে গেছে M82 স্নাইপারের বুলেটের আঘাতে। তিতির হাত পা কাঁপতে শুরু করে। এমন বিভৎস অবস্থা দেখে সাইমা তিথিকে নিয়ে দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। রাফসান পিছঢালা রাস্তায় শুয়ে আছে।
চেহারায় বিষণ্ণ চাপ। এখন কি হবে? শেষ ভরসাটাও হাত থেকে ফসকে গেল। আমার যে তাকে দেওয়া কথা রাখা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে ক্রমশই। কি করব এখন আমি? কথাগুলো ভাবছে রাফসান। 1000 মিটার দূরে স্নাইপারের নিশানায় বসে আছে আশিক। সিয়ামের উপর নিশানাটা একদম পারফেক্ট। এক বুলেটে সিয়ামের খেল খতম। কানে ব্লুটুথ লাগানো ছিল ওর। কাজ শেষ হতেই বলল আশিক, বস, সিয়ামের খেল খতম। গুড। রাফু টের পেয়েছে কি এটা তোর কাজ? না বস, রাফু টের পাবে কিভাবে? স্নাইপার শট ছিল 1000 মিটার থেকে। টের পাওয়ার আগে ওখান থেকে নিরাপদ স্থানে চলে যা। তুই জানিস রাফু টের পেলে কি হবে তোর? মৃত্যুর মুখের থেকেও তোর মৃত্যু হবে না, যন্ত্রণা দিতে দিতে মারবে। জি বস, কিন্তু বস একবার অর্ডার করেন রাফুর খেল খতম করে দেই। আমার নিশানা ওর মাথায় তাক করা। ঘাবড়ে যায় ফোনের ওপাশে থাকা মানুষটি। হিংস্র পশুর মতো চিৎকার করে বলে, তোর মাথা খারাপ? ওর মৃত্যু হলে মনে করেছিস তুই আমি বেঁচে যাবো? এখনই ওখান থেকে বেরিয়ে পড়। আশিক বুঝতে পারেনি কেন এমনটা ঘাবড়ে গেছে ওর বস। নরম কণ্ঠে উত্তর দিল, জি বস, বেরিয়ে আসছি। বলে আশিক স্নাইপার গুছিয়ে ওখান থেকে চলে যায়। রাফসান চারিদিকে তাকাচ্ছে। কার কাছে হতে পারে তার উপর হামলা করানোর? কিন্তু আর কোনো বুলেট আসছে না তেড়ে। বুক চিরে বের হচ্ছে না আর কারোর। সাইমা দেওয়ালের আড়াল থেকে বেরিয়ে বলল। আনমনে ভেবে রাফসান বলল, বস, কি ছিল এটা? কার সাথে শত্রুতা থাকতে পারে সিয়ামের? তোমরা যেমন ওকে নিরাপত্তা দেওয়ার জন্য এসেছো, ঠিক তেমনই অন্য কেউ শেয়ালের মতো ফাঁদ পেতে রেখেছিল। ওদের ধারণা রাফু হেরে গেছে, ভেঙে গেছে রাফুর মন বল। কিন্তু বস, ওরা কারা? হয়তো রিফাত। কিন্তু রিফাত তো সিয়ামের ভাই। সিয়ামকে কেন মারবে ও? নিজেকে বাঁচাতে মানুষ কত কিছুই না করে। নিজের গর্ভধারিণী মাকেও হত্যা করে মানুষ, আর এ তো তুচ্ছ ভাই। মানুষ এমন, কিন্তু বস আপনি তো রিফাতের নাগাল থেকে দূরে সরে গেলেন, শেষ আশাটুকুও হারালেন। যেখানে শেষ দেখ সেখানে শেষ হয় না, শেষ থেকেও কখনো শুরু হয়। বস, কি করবেন এখন? তোমরা বাসায় যাও, আমার মিশন আমি নিজেই শেষ করব। বলে রাফু চলে যাচ্ছিল সেখান থেকে। হঠাৎ হামলা হয় ওদের উপরে। আবির দলবল সামনে থেকে ধেয়ে গুলি করতে করতে আসছে। সাইমা তিথি আবার দেওয়ালের পিছে নিজেদের দেহ লুকিয়ে ফেলে। রাফুর ডান কাঁধে একটা বুলেট ছিদ্র করে ঢুকে যায়, মাটিতে লুটিয়ে পড়ে। অন্ধকারে ধোঁয়াশা নামে রাফুর চোখে। ঝাপসা চোখে হৃদয়ে লুকানো সেই চেহারা ভাসছে। মিমের অস্তিত্ব দাঁড়িয়ে আছে সামনে। চোখ বুজে আসছিল রাফুর। আবিরের দলবল ঘিরে আছে রাফুকে। তাদের মধ্যে একজন জাগির আবিরের কাছে ফোন করে বলল, বস, রাফুর খেলা শেষ, সামনেই ঘায়েল অবস্থায় পড়ে আছে। চিৎকার করে উঠল আবির, ঘায়েল না, একদম শেষ করে ফেল, একদম শেষ। কথাটা শেষ না হতেই জাকিরের সামনে ওর সাথী দলবল সবার মাথা থেতলিয়ে যাচ্ছে। হইচই বেঁধে গেছে তাদের মধ্যে। লুকানোর জায়গাটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। যেখানে যাই সেখান থেকে বুলেট ছুঁড়ে এসে বুক চিরে বের হয়ে যাচ্ছে তাদের। জাকির মাথার উপরে তাকিয়ে দেখে বিল্ডিং এর চারপাশে স্নাইপার হাতে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ, মুশফিক, হাসান, রিয়াজ আরো অনেকেই। শস্য করে চার পাঁচটা কালো গাড়ি এসে থামে। জাকির নিজের হাতের অস্ত্র ফেলে দিয়ে হাঁটু গেয়ে বসে পড়ে, হাত দুটো পিছনে ঘাড়ে রাখে। রাফু পড়ে আছে পিছঢালা রাস্তায়, রক্তের স্রোত বয়ে চলেছে সেখানে। দ্রুত দৌড়ে এসে বুকে জড়িয়ে নেয় শহীদ হাসান, রাফুর বাবা, ব্ল্যাক ড্রাগনের লিডার। রক্তে লাল হয়ে গেছে শহীদ হাসানের হাত, থরথর করে কাঁপছে হারানোর ভয়, প্রিয় কাউকে হারানোর ভয়ে। চায় আচ্ছন্ন সেই মায়াটি রাফুকে ডাকছে হাত বাড়িয়ে। নিঃশব্দে চোখ বুজে যায় তার। সমস্ত অন্ধকার জগতে খবর হয়েছে রাফুর মৃত্যুর সংবাদ। কিছু লোক মানছে রাফু মারা গেছে, কিছু লোক বলছে রাফু এমন এক ভয় যা অন্ধকার জগতে কখনোই হারাবে না। হঠাৎ একদিন হাজির হবে অন্ধকারে, শুশু করে দিবে সব। অতি উল্লাস মৃত্যুর পূর্বাভাস আসবে একদিন। প্রায় 7 দিন পর আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিচ্ছে সাইমা। কালো শাড়ির মাঝে কোমরে উকি দিচ্ছে কালো তিলটা। শ্যামলা দেহের রঙের মেয়েটার চোখে অদ্ভুত এক মায়া কাজল দিচ্ছে চোখে। পাশের বেডে শুয়ে আছে রাফু। দুজন নার্স দেখাশোনা করছে তাকে। নিরাপত্তার জন্য সাইমা আর তিথির বাসায় রাখছে রাফুকে। ডান কাঁধে বুলেটের আঘাত করে জ্ঞান হারিয়ে ফেলে তাৎক্ষণিক।
মোটামুটি সুস্থ হয়ে আসছে রাফু। জাকিরকে খাইয়ে খাইয়ে শরীরে শক্তি যোগাচ্ছে। পশুটাকে হজম করতে হলেও তাকে একটু মোটা জাতকম করতে হয়। তেমনি করছে জাকিরের সাথে, না হয় মেরে তৃপ্তি পাবে না রাফু। রাফুর মৃত্যুর সংবাদ শুনে স্তব্ধ হয়ে গেছে পুরো অন্ধকার জগৎ। আবিরের সন্দেহ হচ্ছে ব্ল্যাক ড্রাগনের পদক্ষেপের উপর। একদম নীরব। ঝড় আসার আগে যেমন নিস্তব্ধতায় ছেয়ে যায়, তেমনই নিস্তব্ধতা ছেয়ে আছে। আতঙ্কিত হয়ে আছে আবির। জাকির ব্ল্যাক ড্রাগনের হাতে বন্দি। কখন তারা কোন দিক থেকে হামলা করে সে আতঙ্কে খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে। এমন হলে চলবে না। দলের শীর্ষ নেতাদের মিটিং করে সিদ্ধান্ত নিচ্ছে হামলা করতে হবে ব্ল্যাক ড্রাগনের উপর। এই সরে দাঁড়াও তোমরা, আমি দেখছি। বলেই নার্সদের সরিয়ে সাইমা হাতে স্যাবলন ভিজানো কাপড় নিয়ে রাফুর শুকনো ক্ষতর উপরে মুছে দিচ্ছে আর বলছে, কেমন লাগছে এখন? দুর্বল লাগছে শরীর। একটু বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। সাইমা কথা বলছিল আর মুছে দিচ্ছিল ওর ক্ষত স্থান। চুলগুলো বারবার রাফুর মুখে আসছিল। বিরক্ত হচ্ছে ও বারবার। দরজা ঠেলে রুমে আসছে তিথি। হালকা ফর্সা দিয়ে টপ শার্ট টাইট গেঞ্জি পরে আসছে। গলার কাছ থেকে হালকা নিচের বুকের উপরের তিলটা নজর কাড়ে রাফুর। হাঁ করে তাকিয়ে থাকে ওর দিকে। শুকনো ঠোঁটে কতদিন বৃষ্টি নামেনি সেটা গুনতে চেষ্টা করছিল রাফু। আদর্শা হয়ে রাফু বলল, তোমাকে সুন্দর মানিয়েছে তিথি। থ্যাংক ইউ বস। যত সব নষ্টামি। বলে মুখ ভেঙিয়ে চলে গেল সাইমা। কথাটা আসতে বলো রাফুর কান পর্যন্ত পৌঁছায়। সে কিছু বলেনি রাফু। সাইমা চলে যাওয়ার পর বলল রাফু, কি করছে এখন? কিছু না বস, এই তো আপনার সেবায় নিয়োজিত। আমার সেবা তো নার্স করতেছে। না মানে হই আর কি, দেখাশোনা করি। কোথায় দেখাশোনা করো দেখি? বস কি যে বলেন না, দেখাশোনা কিভাবে করে থাকি দেখানো যায়? কেন দেখানো যাবে না? দেখার এতই যখন শখ, দেখিয়েই দিচ্ছি। বলে ফিটিং গেঞ্জিটা উপরে উঠিয়ে পিছন থেকে CZ-75 SP-01 মডেলের পিস্তলটা রাফুর দিকে তাক করে। রাফু বলে উঠল, হেই, CZ-75 মাই ফেভারিট ওয়ান। টিপতেই ধাই ধাই করে দুটো শব্দ নিস্তব্ধ চারিদিকে। মুচকি হাসি দিয়ে তিথি বলে, এমন দেখাশোনা করি। তিথির নরম কোমর হাত দিয়ে বুকের ওপর নিয়ে নেয় রাফু। হাত বাড়িয়ে এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলে, এটা হিংস্রতা কমলমতি মেয়েদের হাতে মানায় না। হিংস্র কারোর সাথে থাকলে নিজেকে একটু কঠোর বানাতে হয় মিস্টার রাফু। কিভাবে হিংস্র মনে হলো? এত কাছ থেকে দুটো বুলেটের শব্দেও চোখের পলক পড়েনি যার, তাকে হিংস্র বলবো না তো কি বলবো? এই বুকে আর কত বুলেটের আঘাত সহ্য করবে বলতে পারো? দুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। এখন মৃত্যুকে ভয় হয় না, যতটা ভয় হয় আপন মানুষগুলোকে হারিয়ে। বলে ক্লান্তির নিঃশ্বাস ফেলে রাফু। গভীর ক্ষত সৃষ্টি যে হৃদয় তা বহন করছে কাউকে না জানিয়ে তিথি। মেয়েটার শরীরে ঠিক তার মতোই সুবাস। মুখটা তার কানের পাশে নিয়ে মন ভরে নিঃশ্বাস ভিতর নিতেই চির ওঠে বুকের মাঝে। দু হাত দিয়ে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে দেয় তিথিকে। বুকটা জ্বলছে রাফুর দাউ দাউ করে। চোখের কোণে জল জমেছে। নরম ঠোঁট থরথর করে কাঁপছে। মুহূর্তে নিঃশ্বাস আটকে গেছে ভিতরে। দাউ দাউ করে জ্বলছে কিছু। দুপ দুপ করে শব্দ হচ্ছে ভিতরে। তিথির ঠোঁট রাফুর বিষাক্ত ঠোঁটে একাকার। সমস্ত শরীরে রিল্যাক্স মোডে চলে আসছে আস্তে আস্তে। নিজেকে মুক্ত করে বিছানা ছেড়ে উঠে যায় তিথি। রাফু নিস্তব্ধ। সিগারেট আছে তিথি? না বস। বাহির থেকে আনতে পারবে? জি বস। একটা আকিজ বিড়ি আর ব্যানসনের প্যাকেট একটা। জি বস। অকিজ বিড়ি। অবাক হওয়ার মতো হাঁ করে আছে তিথি। রাফসান বলল, দুনিয়াতে সবকিছুর স্বাদ একটু একটু নিতে হয়, তবে আকিজ বিড়ি একটু স্পেশাল কিছু না? না বস। এটার নেশায় বুক ছিঁড়ে যায়, যা দামি ব্র্যান্ডে পাওয়া যায় না। কিন্তু বস। আমি কোনো কিন্তু খুঁজতে চাই না তিথি, আমার লাগবে এটাই সমাপ্তি। তিথি আর কোনো কথা বলল না। চলে গেছে রাফুর রুম থেকে। নার্স দুটোকেও বাহিরে করে দেয় রাফু। দেহে জড়ানো নীল রঙের একটা কাপড়ের মতো কিছু। তা খুলে দাঁড়ায় আয়নার সামনে। বুকের ডান পাশে বড় একটা ক্ষত।
ছুরির আঘাতে সেই ক্ষতর সৃষ্টি, বুলেটের দাগটাও রয়েছে তার পাশে। বুকে হাত রেখে ভাবছে তার কথা দিয়েছিল দুজন একসাথে ছোট্ট সংসার বাঁধবে। ছোট্ট তুফান এসে তছনছ করে চলে গেছে, নিয়ে গেছে রাত জাগা স্বপ্ন। যে স্বপ্নের প্রতিশোধের আগুনে বেঁচে আছে রাফু, নিজের সহযোগীদের খুঁজে বেড়াচ্ছে অন্ধকারে ভয়ানক মৃত্যু নিয়ে। 2 বছর আগে তখন এক বর্ষার সকালে রাফুর সিগারেট শেষ, বাইরে তুমুল বৃষ্টি, বাসায় ছাতাও নেই, বাইরে থেকে কাউকে নিয়ে আসতে বলবে তার কোনো উপায় নেই। 3/4 প্যান্টের সাথে সাদা একটা গেঞ্জি পরে বাইর হয়। বৃষ্টির মাঝেই দোকানগুলো প্রায় বন্ধ, ঝাঁপ ফেলে রেখে অনেক দোকানগুলোতে টং দোকানে কোণঠাসা মানুষের ভিড়। বিটেলে রাফু সিগারেট নিচ্ছিল, ঠিক সে সময় গা ঘেঁষে দাঁড়িয়েছিল মিম। কাক ভেজা চুলের দুষ্টু কিছু চুল লেপটে আছে গালে। অবাক হয়ে তাকিয়ে আছে রাফু। টুপটুপ বৃষ্টি বাতাসে থমকে গেছে, চারপাশে মানুষগুলো স্তব্ধ। মিমের গালে লেপটে থাকা চুনগুলো হাত দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে গাল সরিয়ে নেয় মিম। নাক হকচকিয়ে কেমন যেন করলো মিম। অবশ্য করারই কথা, জানা নেই চেনা নেই, হঠাৎ এমন করা অসহ্যকর। ভয়ে তখন মিম কিছু বলতে পারেনি। রাফু তখনও হাঁ করে তাকিয়ে আছে মিমের দিকে। দোকানদার মামাকে বলছে, মামা এত সুন্দর জিনিস দোকানে রাখছো কখন থেকে? মামা কিছুই বুঝতে না পেরে বলল, কোন কি ভাই, মোর দোকানে কোন জিনিসটা সুন্দর দেখালেন? মামা তুমি তো দেখো না সুন্দর জিনিস তোমার দোকানে, নজর রাখো মামা, এই জিনিস যেন অন্য কারো না হয়। মামার মাথায় কিছু ঢুকছে না। মামা আবার বলল, কোন জিনিস হান ভাই? তুমি চিনবা না মামা, যার বুঝবার সে বুঝবে। ও বুঝছি মামা, মিম আপার কথা কইতাছেন। রাপু এই প্রথম মিমের নাম শুনছে। দুঃখ করে ওঠে ওর মনে। মিম মামার দিকে তাকিয়ে বলে, ওই মামা, তোমাকে কে বলেছে আমার নাম বলতে? যত সব, এসব মস্তান টস্তান যেন আমার দিকে না তাকায় মামা। বলে মিম বেরিয়ে গেল দোকানের আড়াল থেকে। বৃষ্টির প্রতিটা ফোঁটা ওকে ছুঁয়ে যাচ্ছে। হিংসে হচ্ছে রাফুর। এলাকার সবাই জানে রাফু ছোটখাটো মাস্তান। পাড়ায় এসে আড্ডাবাজি এটা নিত্যদিনের কাজ। সে সুবাদে তাকে চিনে মিম। রাফুর নামে যে পুরো অন্ধকার জগৎ কাঁপে সে কথা সবার অজানা। মামা সিগারেটের টাকা পরে নিও। বলে রাফু বেরিয়ে পড়ে মিমের পিছে পিছে। বৃষ্টির ঝুমঝুম শব্দ, মেঘের গর্জনে স্তব্ধ শহর। এই যে সুন্দরী। মিম হাঁটছে কোনো শব্দ ছাড়াই, শীতে কাঁপছে। রাফুর সামনে দাঁড়িয়ে পথ আটকায় ওর। এই যে কথা কানে যাচ্ছে, বলে মিমের বাহু ধরে ঝাঁকুনি দেয় রাফু। থরথর করে ঠোঁট কাঁপছে ওর। শরীরে সাদা জামাটা ভিজে দেহের সাথে মিশে গেছে মিমের। নিশ্চয়ই জ্বর আসবে। পাশ থেকে একটা ছেলে ছাতা মাথায় হেঁটে যাচ্ছিল। ছেলেটার কাছ থেকে ছাতাটা নিয়ে মিমের মাথায় ধরে রাফু। নরম কণ্ঠে বলল, বেশি ভিজবে না, জ্বর আসতে পারে। বলে মিমের হাতে ছাতা ধরিয়ে দিয়ে ছেলেটার কাঁধে হাত রেখে ফিরে যাচ্ছে রাফু। মিম বুঝতে পারে না ছেলেটা কেমন, দ্বিধায় পড়ে যায় সে। সন্ধ্যায় বৃষ্টি থামে। রাফু টং দোকানের মামার কাছ থেকে মিমের ঠিকানাটা পায়। সে অনুযায়ী পৌঁছে যায় সেখানে। তখন পূর্ব আকাশে অন্ধকার নেমে আসছে। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে রাফুর। তবু মিমেদের বাসায় ছাদে অপেক্ষা করছে এক নজর দেখার জন্য। পাড়ার ছেলেপুলে বলছে, মেয়েটা রোজ সন্ধ্যায় ছাদে আসে, সন্ধ্যা তারার দিকে তাকিয়ে থাকে আনমনে, কি যেন খুঁজে সব সময়। রাফু তাকিয়ে আছে সন্ধ্যা তারার দিকে। হঠাৎ মিম পাশে এসে দাঁড়ায়। কি দেখছেন ওদিকে? মিমের কথা শুনে তাকায় রাফু তার দিকে। কিছু বলছে না রাফু। মিম আবারও বলছে, কতক্ষণ হলো এসেছেন? এই তো অনেকক্ষণ। কেন এসেছেন এখানে? আমার কিছু একটা হারিয়ে গেছে, খুঁজতে এসেছি। মিমার কথা বলছে না, কেন যেন সবকিছু হঠাৎ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। রাফু নিচু স্বরে বলল, খুব তাড়াতাড়ি করে ফেলছি কি? গরম খাবারে হাত দিলে হাত জ্বলে যায়, সেটা জানেন? একটু অপেক্ষা করে ঠান্ডা হলে তখন স্বাদ মেলে। আচ্ছা তাহলে আমি আসছি। বলে রাফু পিছু ফিরে। মিম থমকে গিয়ে আবার বলে, একটু অপেক্ষা করবেন? কিছুক্ষণ একসাথে তারা দেখব। একটু নয়, সারা জীবন অপেক্ষা থাকবো একটু তোমায় দেখার জন্য। আমি তারা দেখার কথা বলছি। আমি তো তাই বলছি। আমার পৃথিবীতে নতুন এক নক্ষত্রের সৃষ্টি হয়েছে, যা আমার আকাশে তারা হয়ে গেছে। আপনার কথা বলতে কষ্ট হচ্ছে?
না, কষ্ট হয় না আমার। ঠিক তখন মিম রাপুর কপালে হাত দেয়। পুড়ে যাচ্ছে হাত, জ্বর বেঁধেছে বেশ করে। মিমের সে কি অগ্নি দৃষ্টিতে তাকানো। রাপু ভয়ে তার ঠোঁট মিমের ঠোঁটে এক করে ফেলে। থমকে যায় সময়, গরমে পুড়ে যায় মিমের ঠোঁট। ঠক ঠক করে রুমের দরজায় টোকা দিচ্ছে তিথি। স্মৃতির বাহিরে বের হয়ে তিথির দিকে তাকিয়ে বলে, রাপু এনেছো? হ্যাঁ। বলে রাফুর দিকে সিগারেটের প্যাকেট দেয়, সাথে দুটো আকিজ বিড়ি। রাপু একটা আনতে বলেছিল, দুটোতে ভালোই হবে। ছোট প্যান্ট পরা ছিল রাপু, তার উপরে জিন্স, তার টি শার্ট পরে তিথির সিজের 75 পিস্তলটা রিলোড করে কোমরে গুজে বাহির হয়। তিথি বলছিল, কোথায় যাচ্ছেন বস? কাউকে উপরে পাঠাতে। আসবো বস? না, আমি একাই যাবো। তিথি দ্বিতীয়বার কথা বলার সুযোগ পায়নি। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। নিচে নেমে গাড়িতে উঠে পড়ল। সেক্টর 5-এর জাকিরকে রাখা হয়েছে। জাকিরের মৃত্যু সময় হয়ে এসেছে। দুর্বল লাগছে শরীর, তবু এখান থেকেই শুরু। শেষটা কখন হয় রাফুর নিয়তি। তখনই অপরিচিত নাম্বার থেকে একটা ফোন আসে। রিসিভ করতে শুনতে পাই, রাফু। তোর মাল দুটো তো সেই জিনিস রাফু, বাসায় একা রেখে খুনের নেশায় বেরিয়েছিস। যা, খুন করে আয়, আমি আয়েস করি একটু। আর শুনে রাখ, জাকিরের শরীরে ছিটে ফোটা ক্ষত হলেই তোর জিনিস দুটো শেষ। তিথির লাশ পাবি যদি জাকিরের কিছু হয়। আর সুন্দরী সাইমার লাশটা না হয় পরেই নিস, আগে আমার কাছে কিছুদিন থাক। আচ্ছা শোন, তুই কে আমি জানি না, ওদের দুজনকে কিছু করবি না, এটা আমার ওয়ার্নিং। তুই জাকিরকে একদম সুস্থ মতোই পাবি। বলে ফোন রেখে দেয় রাফু। টেনশনে চোখ বুজে যাচ্ছে তার। মোবাইল বের করে আব্দুল্লাহকে ফোন করে রাফু। বস অসময়ে কোথায় তুই এখন? উত্তেজিত কণ্ঠে রাফু কাঁপছে। দুর্বল শরীরে দুটি মেয়ের জীবন বন্দি এখন ওর ডিসিশনে। বস আপনার কণ্ঠ কাঁপছে, কোনো সমস্যা? আধা ঘন্টার মধ্যে আমার 200 লোক চাই। স্নাইপার AK-47 যা পারিস তা নিয়ে তৈরি থাক, আমি ফোন করবো তোকে। আচ্ছা বস। বলে ফোন রাখে আব্দুল্লাহ। রাফুর শরীরে ঝাঁকুনি দিচ্ছে বারবার। সেক্টর 5-এ এসে একটা বদ্ধ রুমে ঢুকে রাফু। কাঠের চেয়ারে বাঁধা জাকির। নিজের রাগ মেটাতে জাকিরের কাছে পৌঁছাতেই মুখ বরাবর এক আঘাত। পিছনে ছিটকে পড়ে সে, ঠোঁট কেটে রক্ত ঝরছে। রাপু ওর হাত পেতে গলায় পিস্তল ঠেকিয়ে নিয়ে চলেছে অপরিচিত মানুষের পাঠানোর ঠিকানায়। শহরের বাইরে খোলা মাঠ, পাশে ছোট্ট ছোট্ট কয়েকটি পাহাড়ের মতো ময়লার স্তূপ। সেখানেই জাকিরকে নিয়ে আসতে বলল। রাফু কোনো রকম দেরি না করেই সেখানে পৌঁছে যায়। হাতে গোনা 25 থেকে 35 জন বেস্ট কিলার চারপাশে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। জাকিরের মাথায় পিস্তল ঠেকিয়ে গাড়ি থেকে নামে রাফু। সামনে হৃদয়, তিথির চুল মুঠোবন্দি করে দাঁড়িয়ে আছে। রাফসান বলল, সাইমা কোথায়? একজনের বদলে একজনই যথেষ্ট। দ্বিতীয় জনকে কাপড় খুলছিলাম, সালি একটু বেশিই ছিল, তাই মেরে দিচ্ছি। বলে পিছনের দিকে পিস্তল তাক করে সাইমার লাশ দেখাই হৃদয়। তিথির চোখে বৃষ্টি ঝরছে। রাফুর দৃষ্টি অন্ধ হয়েছে। সাইমার দিকে তাকাতে কষ্ট হচ্ছে ওর। যাকে সেই সুযোগে হাত খুলে রাফুর পিস্তলটা নিয়ে দূরে সরে আসে। সবাই হা হা করে হাসছে। রাফুর সন্দেহ ঠিকই ছিল। ওরা রাফুকে শহরের বাইরে কেন ডেকেছে? রাফু নামক আতঙ্কের থেকে মুক্তি পেতে। আনন্দে হাসছে তারা। তাদের জয় নিশ্চিত ভেবে নিয়েছে। হৃদয় বলে উঠল, কোন শেষ ইচ্ছে? চুপ হয়ে আছে রাফু। ভিতরটা দুমড়ে মুচড়ে আসছে ওর। রাফু চোখ রাখতে পারে না সাইমার দিকে। অজান্তে চোখের জল গড়িয়ে পড়ে। শরীরের শার্টটি খুলে সাইমার শরীর ঢেকে দেয় রাফু। রক্ত জমাট চোখে তাকাই হৃদয়ের দিকে। ও মা, ছেলের রাগ হচ্ছে বলেই হাউ হাউ করে হাসে তারা। তিথির চুল ছেড়ে দিয়ে রাফুর দিকে পিস্তল ঠেকায় হৃদয়। আলবিদা মেরা দোস্ত। চারিদিকে বাতাস ভারী হচ্ছে। রাফুর চোখ নিচের দিকে তাকিয়ে আছে। শ্যামলা দেহে বাতাসে ধুলোগুলো জমে যাচ্ছে। হালকা ঝড় বৃষ্টি হয়েছে মুহূর্তেই। চারিদিকে বাতাসে অন্ধকার হয়ে আসছে। শোষ শব্দ করা। চারিদিকে তাকিয়ে দেখছি কি হচ্ছে এসব। মাথায় রুমাল বাঁধা, হাতে কোস UMP মডেলের সাব মেশিন গান। পিছনে চোখ ধাঁধানো সৈন্য দল চারপাশ থেকে ঘেরাও করে ফেলেছে হৃদয়কে। স্তব্ধ ওরা সবাই। রাফুর দাঁতে দাঁত মিশিয়ে হাসি দেখে থমকে যায় হৃদয়। হৃদয়ের সাথে থাকা বেস্ট কিলার ইঁদুরের মতো গুটিয়ে গেছে। অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করে রাফুর কাছে। নাক বরাবর ধাই ধাই করে
এক ঘুষি নিয়ন্ত্রণ না রাখতে পেরে মাটিতে পড়ে যায় হৃদয়। তিথি কান্না কণ্ঠে বলে ওঠে। রাপু ও সাইমার মৃতদেহের সাথে আর কিছু বলতে পারে না তিথি, হামা করে কাঁদতে থাকে। প্রাণপ্রিয় বান্ধবী ছিল সাইমা, তাদের আপন বলতে কেউ ছিল না। দুজনের সব কিছু ছিল। রাপুর ভাবত ঘৃণা ধরে গেছে সামনে পড়ে থাকা হৃদয়ের প্রতি। আব্দুল্লার হাত থেকে অস্ত্রটা নিয়ে রাপু তাক করে হৃদয়ের দিকে, হাত জোর করে জীবন ভিক্ষা চাচ্ছে হৃদয়। রাপুর অন্তরে এদের প্রতি মায়া নেই, টিকারের চাপ দিয়ে রেখে দিয়েছে রাপু। দেহ থেকে পুরুষাঙ্গের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, মাঝে গর্তের সৃষ্টি। পেটের নাড়িভুড়ি বেরিয়ে আসছে। তীব্র রাগে 2 ম্যাগাজিন বুলেট আরো শেষ করে ও দেহে। সালা মানুষের মতো রক্ত ওর। বলে অস্ত্রটা আব্দুল্লার কাছে দিয়ে সাইমার শরীরে আরো কিছু কাপড় জড়িয়ে চলে যায় রাপু। আব্দুল্লাহ বাকি 40 জনকে গাড়িতে তুলে 5টা গাড়ি বাইরে থেকে বন্ধ করে আগুন জ্বালিয়ে দেয় সবগুলো গাড়িতে। শত্রুর ক্ষমা নেই ব্ল্যাক ড্রাগনে। কাঁচা মাটির গন্ধে ভেসে আসছে মাত্র একটি দেওয়া কবর থেকে। বাঁশে ঘেরা দিয়ে কবরটাকে ঘেরাও করে দিয়েছে। হাঁটু গেড়ে বসে আছে রাফু। পাশে আরেকটা কবর। চোখের জল ফেলছে রাফু। হ্যাঁ, যে খুনটা করে তার চোখেও পানি ঝরে। পাশে সে দাঁড়ে তিথি, হামা করে কাছে রাফু। জীবনে দ্বিতীয় কোনো নারীর মৃত্যু নিজেকে দায়ী করছে সে। মাকে হারিয়ে আজ দ্বিতীয়বার কাঁদছে সে। চুপ হয়ে যায় রাফু, শুয়ে যায় কবরের পাশে। আজ থেকে অনেকদিন আগের কথা। সেদিন সন্ধ্যায় আবার বৃষ্টি নামে। মেঘের গর্জনে দুজনে আলাদা হয়ে বলো, আজকে বাসায় যান, শরীরের জ্বরও আছে, ডাক্তার দেখাবেন জলদি। বলে মিম যখন ছাদ ছেড়ে যাবে তখনই আকাশ ভারী হয়ে বৃষ্টি নামে। রাপু দাঁড়িয়ে আছে। ঠিক কতক্ষণ ছিল মনে নেই ওর। যখন চোখ খুলে রাপুর সামনে এক সাদা অ্যাপ্রন পরা ডাক্তার দেখে পাশে আরো কয়েকটি বেডে কিছু মানুষ শুয়ে আছে। এতক্ষণে সে বুঝলো হাসপাতালে আছে। কিছু না বলে উঠে বসলো রাপু। ডক্টর সাবিনা বলল, কেমন আছেন এখন মিস্টার? ভালো থাকলে কি এখানে নিজেকে দেখতাম নাকি? ডক্টর সাবিনা অবাক হওয়ার মতো তাকিয়ে আছে রাফুর মুখের দিকে। আশা করেনি এমন উত্তর মিলবে একজন রোগীর কাছ থেকে। বেশ ইন্টারেস্টিং মনে হলো তাকে। সে বলল, বর্তমানে শরীর কি কোনো দুর্বল অনুভূতি হচ্ছে? চোখ খুললামই তো, কেবল অনুভূতি হওয়ার জন্য সময় তো দিবেন। গলায় নিঃশ্বাস আটকে গেছে সাবিনার। খুব খুব করে কাশি দিয়ে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, সময় নিন। বলে যখন ডক্টর সাবিনা অন্য জায়গায় যাবে পিছন থেকে রাফু তখন বলল, ম্যাডাম একটা সিগারেট হবে, গলাটা শুকিয়ে গেছে। কি আপনি কি পাগল? অবাক হওয়ার মতো পিছন ফিরে তাকিয়ে কথাটা বলল সাবিনা। চেহারায় মুচকি হাসির সাথে অবাক হওয়ার রিয়াকশন। আমি কি 10 মিনিটের জন্য বাইরে যেতে পারি কি? না, আপনি সুস্থ নন, বাইরে যাওয়া অসম্ভব। রাফু তার কথা শুনে বেড ছেড়ে উঠে যাচ্ছিল। তখনই ডক্টর সাবিনা নার্সের হাতে ওষুধের থলে থেকে সিজার নিয়ে রাফুর দিকে এগিয়ে বলল, খবরদার এখান থেকে উঠার যাওয়ার চিন্তা ভাবলো পেট ফুটো করে দিব, তারপর অপারেশন করে একটা কিডনি বের করে নিব। বসেন এখানে। ডক্টর এমন ভয়ঙ্কর আচরণ দেখে গলা শুকিয়ে গেছে রাফুর। মনে মনে বলল রাফু, সালি ডক্টর নয় যেন ডাকাত। কিছু বললেন মিস্টার? না না, আপনাকে কিছু বলিনি। আপনার মতো এমন সুন্দর নম্র মানুষকে কিছু বলতে পারি? গুড, মিম নিয়ে এসেছিল আপনাকে, বোন হয় আমার, সাবধান। আচ্ছা তাহলে কি বাথরুমও ইউজ করতে পারবো না? ডক্টর সাবিনা কিছু বলল না। রাফু বেড ছেড়ে উঠে বাথরুমে ঢুকেই আব্দুল্লাহকে ফোন করলো। ভাই বাঁচা আমারে, ভাই বাঁচা। কি হয়েছে ভাই, কোথায় আপনি? বলিস না ভাই, এই যে মহল্লার পাশে যে হাসপাতালটা আছে না, কি যেন নাম ভুলে গেছি, ওই হাসপাতালের বাথরুম বন্দি আছে। বাঁচা ভাই। আরে বলেন কি ভাই, মিম ভাবি বাথরুমে আটকে রাখছে নাকি? আরে মিম না, ও ডাকু বোন। ওয়েট, তুই মিমের কথা জানলি কিভাবে? ভাই লম্বা কথা, আমি হাসপাতালের নিচে আছি, আসছি আপনার কাছে। রাফু আর কথা বাড়ালো না। ফোন রেখে বাহিরে এসে বেডে বসে পড়েছে, দেওয়ালে পিঠ ঠেকিয়ে। হাই ভাই, কেমন আছেন এখন? হাতে ফল নিয়ে হাজির আব্দুল্লাহ, সাথে রিফাত, আবিদ, রিয়াজ। তোর মাথা ফাটিয়ে ফেলবো সালা। ভালো থাকলে হাসপাতালের বেডে বসে থাকি নাকি? সেটাও কথা। সিগারেট দে। ভাই এটা হাসপাতাল, এখানে সিগারেট নিষেধ। ও এখন বল, তুই জানলি কিভাবে মিমের কথা? আর আমি যে হাসপাতালে, তা তুই কিভাবে জানলি? ভাই তুমি আজ হাসপাতালে 2 দিন, এই 2 দিন বেহোশ পড়েছিলে এখানে। তো তাতে কি হয়েছে?
তোমাকে এখানে কে নিয়ে আসছে খেয়াল আছে? হ্যাঁ, মিম নিয়ে আসছে। সেই মিমি খবর দিয়েছে আমাদের, আর মোবাইলে প্রথম ডায়াল কলে আমার নাম্বারই ছিল, সেখান থেকে। ও ভালো, এখন আমাকে এখান থেকে মুক্ত করে চলতে। এত তাড়াহুড়ো করলে চলে না বস, তোমার শরীরও ঠিক নাই। এখন বলছো যাবে যাবে, পরে যদি আবার অসুস্থ তখন কে দেখবে? তোর দেখতে হবে না, আমি ঠিক আছি। দেখি দেখি কে ঠিক আছে। ওদের পাশ কাটিয়ে মিম রাফুর দিকে আসছিল আর বলছিল কথাটা। রাফু একদম চুপ হয়ে গেছে। মিম আবারও বলল, শরীর কেমন লাগছে এখন? এতই সুস্থ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমাকে কি এখান থেকে বাইরে নিতে পারো মিম? দম বন্ধ হয়ে আসছে। তোমাকে থাকতে হবে যে দুদিন এখানে, সম্পূর্ণ সুস্থ হলে পরেই যেতে পারবে। রাফু দ্বিতীয় কোনো কথা বাড়ায় না। মিম জুস নিয়ে আসছে, সেটাই খেতে দেয় রাফুকে। জীবনে জুস মুখেও দেয়নি সে। আজ নাক বন্ধ করে একটানে খেয়ে ফেলেছে পুরো গ্লাস। আব্দুল্লাহ পুরো থমকে গেছে। পুরো অন্ধকার জগৎ যার নামে আতঙ্কিত, সে একটা মেয়ের সামনে বিড়াল। মিয়াও। না জানি মেয়েটা কত বড় আতঙ্ক। আব্দুল্লাহ, মাথায় যা চলছে তা মোটেও নয়। রাফুর কথা শুনে মস্তিষ্ক চুপ হয়ে যায় তার বেহুদা খেয়াল থেকে। সব সময় রাফু ভাবছে এখান থেকে কখন পালানো যাবে সেটা। রাফুর জুস খাওয়া শেষ হলে মিম বলল, আচ্ছা আমি আসছি তাহলে। মাথা নাড়িয়ে সম্মতি জানালে মিম চলে যায় ওখান থেকে। আব্দুল্লাহ হাসপাতালে খরচ মিটিয়ে আসতে দেখে রাফু পেটে নেয়। রিফাত বলল, রাফু পালিয়েছে। আব্দুল্লাহ সবাইকে নিয়ে বাইরে চলে আসছে। এখান থেকে আর কোনো কাজ নেই। টং দোকানের সামনে বসে সিগারেট মুখে দিয়ে বসে আছে রাফু। রিফাত রাফুর পিছনে গিয়ে বলল, ভাই আমরা তাহলে আসি, চাঁদা তুলতে হবে তো। আচ্ছা যা তোরা। রাত তখন 12টা বাজে। রাফু মিমদের ছাদে দাঁড়িয়ে। বাসায় কেউ নেই মিমের। বাবা ব্যবসায়ী কাজে সবসময় বাইরেই থাকতে হয়। মা গেছে নানু বাড়ি। সম্পূর্ণ বাসা ফাঁকা। ছাদে রাফুর কাঁধে মাথা রেখে নিশ্চুপ চাঁদ দেখছে মিম। রাফু বলল, ভালোবাসবে? জি না, আমি ভালোবাসি না। কথা দিচ্ছি, রোজ রাতে চাঁদ দেখাবো। তুমি চাইলেও পারবে না রোজ রাতে চাঁদ দেখাতে। কেন পারবো না? চাঁদের কি হবে? চাঁদের প্রেম তো মেঘের সাথে, মান অভিমান হয় তাদের। তাই দেখো না মাঝে মাঝে চাঁদ কাঁদে, বৃষ্টি হয়ে ঝরে। অমাবস্যার রাতে চাঁদের দেখা মেলে না, সেদিন তারা লজ্জায় এক হয়। এগুলো কোনো কথা? হ্যাঁ এগুলোই কথা। আমি নিয়ে আসবো। চাঁদ কি তোমার পিস্তলকে ভয় পায় নাকি? আমি তোমার জন্য চাঁদ বানাবো। পাগল নাকি তুমি? কেউ কি চাঁদ বানাতে পারে? হ্যাঁ আমি পাগল, চোখ বুঝো তুমি। মিম কথা পারে না আর দুহাতে নিজের চোখ আড়াল করে। কাচের তৈরি কৃত্রিম চাঁদ জল করে চলছে। মিমের চোখ খুলেই দেখে কাছের চাঁদ। মন খারাপ হয় তার। রাফুর কাঁধ থেকে মাথা সরিয়ে বলল, কিছু কিছু জিনিস তার নির্দিষ্ট জায়গায় মানায়। তাকে কৃত্রিম পদ্ধতিতে তৈরি করে তারা অপমান করা হয়, তার সৌন্দর্যের সাথে তামাশা করা হয়। আমি চাঁদের সৌন্দর্য আকাশেই দেখতে চাই। প্রতিদিন দেখতে হবে না চাঁদ। যেদিন চাঁদ তার নিজস্ব রূপ আমাদের উৎসর্গ করবে সেদিনই দেখব। ভালোবাসা রোজ চাঁদ দেখায় হয় না মিস্টার মাস্তান। একে অপরকে সম্মান করার মাঝেই ভালোবাসা থাকে। রাফু কিছু বলল না। মিমকে টান দিয়ে নিজের কাছে নিতে চাইছিল, পারেনি। মিম নিজেকে শক্ত করে বলল, স্পর্শে ভালোবাসা খুঁজো না, মন ভেঙে গেলে আর ভালোবাসা হবে না। মিম নিজের রুমে চলে গেছে মন খারাপ করে। রাফু বুঝতে পারেনি মিমের মন খারাপের কারণ। নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে আর তার চলে যাবার দিকে। ফেরানোর জন্য ডাক দেবার ক্ষমতাও নেই। বসেছিল সারা রাত মিমিদের বাসার ছাদে। সকালে সূর্যের প্রথম রোশনি রাফুর রুমে ব্যাঘাত ঘটায়। চোখ কসলাতে চলে যায় বাসায়। সকাল 10টা বাজতে চায়ের দোকানে আড্ডা। মিম কলেজে যাওয়ার জন্য প্রতিদিন ওখান থেকে ঘুরে যেত রাফুর নজর কাটার জন্য। কখনো ফিরেও তাকায়নি রাফু। হঠাৎ মনে বেঁধে গেল মিম। মায়ের বড় অদ্ভুত জিনিস। কারো প্রতি যদি একবার হয়ে যায় সে বরবাদ হয়ে যাবে, তবুও মায়া কাটিয়ে উঠতে পারবে না। আজকাল রাফু মিমের পিছু নেই কলেজ পর্যন্ত। প্রতিদিনের মতো মিম ফিরছিল কলেজ থেকে। রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে সোহান বন্ধুদের সাথে। নিস্তব্ধ রাস্তায় চোখ যত দূর যায় সম্পূর্ণ জনমানবহীন। শেওয়ালের মতো পিছু নেই সোহান। ভয়ে মিমের হাত কাঁপছে। জোরে জোরে হাঁটতে শুরু করে, কিন্তু কাজ হয়নি। সোহান ধরে ফেলে তাকে। দাঁত বের করে হাসছে বাকি বন্ধুগুলো। সোহানের হাতের মুঠোয় মিমের চুলগুলো ধরে আছে।
এক হাত দিয়ে গালে স্পর্শ করছে বারবার। সাদা ওড়নাটা রাস্তার উপরে ফেলে রাখছে সোহান। হঠাৎ এক চিৎকার সোহানের। মিমের চুলগুলো ছেড়ে দিয়ে নিজের অন্য হাত ধরে বসে পড়েছে। হাতের কবজি ছিন্ন হয়ে গেছে দেহ থেকে। বাকি বন্ধুরা সোহানকে ফেলে পালিয়েছে। কাশবনের পাশেই দাঁড়িয়ে আছে রাফু, হাতে ধারালো ছুরি। রক্তের স্রোত বয়ে গেছে ওখানে। মিমের চোখ কাঁপছে। ওনাটা ও শরীরে জড়িয়ে দিয়ে বলল রাফু, মিম, তুমি রাস্তার ওপাশে গিয়ে দাঁড়াও একটু। সোহানের পা ধরে টেনে ঢুকছে কাশবনের ভিতর। হাওয়া করে চিৎকার করছে সোহান। নিস্তব্ধ রাস্তায় কেউ নেই ওর চিৎকার শোনার জন্য। কাশবনের আড়ালে নিয়েই হাতের ছুরি দিয়ে সোহানের পায়ের শিরা কেটে দেয় রাফু। ছটফট করছে সোহান। চিনচিনে গরম রক্তে মেখে গেছে রাফুর মুখ। নেশা বেঁধে গেছে গরম রক্তে। উত্তেজিত সোহানের প্যান্ট খুলে যৌনাঙ্গ ছিঁড়ে ফেলে দেহ থেকে। রক্তচক্ষু রাফু বলল, নিস্তব্ধ রাস্তায় মেয়ে দেখলেই উত্তেজিত যৌনাঙ্গ পুরুষে থাকতে পারে না। নিজেকে নিয়ন্ত্রণ করে একটা মেয়ের নিরাপত্তা রক্ষায় একজন পুরুষের চিহ্ন তোর মধ্যে তা নেই। সোহানের আত্মচিৎকারে নিস্তব্ধ কাশবনে প্রাণ জেগেছে। সোহানকে ওখানে ফেলে উঠে আসে রাফু। নিজের গেঞ্জি খুলে রক্ত মুছতে মুছতে মিমকে বলল, বাসায় যাও, আর কোনো সমস্যা হবে না, আমি আসছি তোমার পাশে। মিমের মুখে কথা নেই। চোখে পৃথিবীর সমস্ত ভয় জড়ো হয়ে আছে। থরথর করে কাঁপছে। বুঝতে পারে রাফু ভীষণ ভয় পেয়েছে। পাজকোলা করে তুলে নিজেই পৌঁছে দেয় ওর বাসায়। সাবধানে থাকতে বলে আসে রাফু। ধমকি সুরে মিমের মাকে শাসিয়ে আসে মেয়ের যত্ন নিতে। সোহানের মৃত লাশটা বাসার সামনেই রাখা, সাদা কাপড়ে মোড়ানো। বেদনার্ত কণ্ঠে বারবার কান্না করতে করতে জ্ঞান হারাচ্ছে সোহানের মা। মেজ ভাই মাকে নিয়ে ব্যস্ত। বড় ভাই ছোট ভাইয়ের লাশের পাশে বসে চোখের জল ফেলছে। তখনই আশিক এসে বলল, রিফাত ভাই, সোহান ভাইকে রাফু হত্যা করেছে। থমকে গেছে রিফাত। মস্তিষ্কের স্নায়ুকোষ অচল হয়ে প্রায়। কি বলবে এখন রিফাত? ভাইয়ের মৃত্যু, অন্যদিকে অন্ধকার জগৎ যেখান থেকে লাশ হয়ে বেরিয়ে আসা ছাড়া আর কোনো উপায় নেই। আশিক রিফাতের কাঁধে হাত রেখে আর বলে, ভাই, যা হয়ে গেছে তা আর সংশোধন করার সাধ্য নেই কারো। একবারের প্রতিশোধ নিতে, হয়তো সমঝোতা করতে। রাফুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া মানে নিজের কবর নিজে খোঁড়ার মতো হবে। তাই বলছি কি ভাই? আশিককে থামিয়ে দিয়ে রিফাত বলল, ভাই চুপ যা, সহ্য করতে পারছি না। আশিক দ্বিতীয় কথা পারে না, পাশে দাঁড়িয়ে থাকে। জানাজা শেষ করে সোহানের মৃতদেহ কবর দিয়ে চোখের পানি মুছে মনে মনে প্রতিজ্ঞা করে, রাফুর প্রিয় প্রিয় জিনিসগুলোই ওর থেকে ছিনিয়ে নেব, দূর থেকে মজা লুটবো। সেদিন থেকেই বন্ধুরূপে শত্রু ভেসে ব্ল্যাক ড্রাগনের হয়ে কাজ করে রিফাত। রিফাতের মনে চাল কেই বা বুঝবে। চোখে তার মায়া নেই, হিংস্র পশুর মতো তীক্ষ্ণ চোখ, চিতার মতো দেহের শক্তি। তবুও রাফুর থেকে পিছিয়ে। রাফু ঠান্ডা মাথার খেলোয়াড়, সহজে পথ করা যাবে না। বিশ্বাসঘাতকতা করতে হবে ওকে পরাজিত করার জন্য। একমাত্র উপায় সেটাই। রিফাতের লক্ষ্য একটাই, রাফুর সর্বনাশ। গ্যাং থেকে প্রায় বাহিরেই রাফু। আব্দুল্লার সাথে যোগাযোগ সবসময় থাকে। নিজেকে যতটা সম্ভব গ্যাং থেকে দূরে রাখে এখন। মিমের সাথে দেখা হওয়ার পরে ওর মনে হয়েছে ও দুনিয়া হচ্ছে এখানে। মিম থেকে দূরে থাকা অসম্ভব, তাই গ্যাংয়ের সাথে দূরত্ব সৃষ্টি করেছে। প্রায় 2 বছর মিমের সাথে সম্পর্কের। প্রতিদিনই তারা নতুন করে শুরু করে সূর্যের আলোয়। সেদিন বুধবার ছিল। মিমের বাবা মা একসাথে বাইরে ঘুরতে বের হয়েছিল। এসেছে লাশ হয়ে। গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু দুজনের একসাথে। ভেঙে পড়ে মিম মানসিক শারীরিকভাবে। 1 দিন 2 দিন 3 দিন মিমের চোখে কালো হয়ে গেছে। চুপ হয়ে গেছে সেই মেয়েটা। রাফু দরজায় ঠক ঠক করে আওয়াজ করে। কলিং বেল বাজানোর সাহস হয় না আর। ডক্টর সাবিনা এসে দরজা খুলে দেয়। এই কয়দিন মিমের সাথে ছিল সাবিনা, আর পারছে না। হাসপাতাল থেকে চাপ সৃষ্টি হচ্ছে। মিমকে একাও ছেড়ে যেতে পারছে না কোথাও। রাফুকে দেখে সাবিনা বলল, এসেছে তাহলে? মাথা নিচু করে রাফু। সকালে আসার কথা, এখন প্রায় বিকাল। সাবিনা আবার বলল, মাথা নিচু করে থাকতে হবে না, এখন ওর সঙ্গী হয়ে থাকো কিছু সময়। মুখ খুলে রাফু, আমি ওর সারা জীবন পাশে থাকতে চাই। তা দেখা যাবে সময় হলে, আপাতত সঙ্গ দিলেই হবে। আপনি কি বের হবেন এখন? হ্যাঁ, একটু কাজ আছে বাইরে। কাজটা কি অতি জরুরি? না, ততটাও না। তাহলে আজ বাইরে যেতে হবে না। কেন?
অবাক হয় সাবিনা। রাফুর পকেট থেকে কিছু টাকা বের করে সাবিনার হাতে দেয় আর বলল, আমি এখন আজ মিমকে বিয়ে করতে চাই, আপনি ব্যবস্থা করুন। কিন্তু মিম কি রাজি হবে? মিমের সাথে আমি কথা বলছি, আপনি দেখুন একটু। আচ্ছা বলে সাবিনা বাসার বাইরে গেছে কেনাকাটা করতে। রাফু মিমের রুমে ঢুকে বিছানায় বসে আছে মিম। ফ্লোরে বসে মিমের হাত ধরে আছে রাফু। রাফুর দু হাতে মিমের হাত দুটো নিয়ে শক্ত করে ধরে আছে। মিম কিছু বলছে না। পকেট থেকে একটা রিং বের করে মিমের হাতে দেয় আর বলল, রাফু, আমার মায়ের রিং এটা, তার ছেলের স্ত্রীর জন্য রেখেছিল, খুব শখ করে বানিয়েছিল মা। কিন্তু দুর্ভাগ্য 7 বছর বয়স যখন আমার, তখন মা আমাকে ছেড়ে চলে যায়। বাবা দ্বিতীয় বিয়ে করে, সহ্য হয় না আমার। আমি অন্ধকার জগতে চলে যাই আস্তে আস্তে। 14 বছরে যখন আমি, তখনই দুটো খুন করি। তারা আমার মায়ের হত্যাকারী ছিল, খুব নৃশংসভাবে হত্যা করেছিল তাদের। রাফসান থেকে রাফু হয়ে বাবার আদর থেকে বঞ্চিত, মায়ের মমতা হারিয়ে একটি পাথরে পরিণত হয়। অন্ধকারের জগতে এক হিংস্র জানোয়ারের মতো পরিচিত হয়ে ওঠে। এখন আমার মৃত্যুর অপেক্ষা কখন যেন শত্রুর বুলেট বুক চিরে বের হয়ে যায়, সে আতঙ্কে থাকছি। কিন্তু যখন তুমি এলে আমার জীবনে, সব কিছু কেমন যেন পাল্টে দিয়েছ। আমি এখন রক্তে ভয় পাই, থর থর করে কাঁপে হাত। একটু শোকের ছোঁয়া পেতে চাই। তুমি ছাড়া এখন আর কেউ নেই আমার। মায়ের এই রিং ছাড়া আর কিছুই নেই আমার। তোমাকে দেওয়ার মতো আর কিছুই নেই আমার। আজ একটা চাকরি পেয়েছি নিজের পরিচয় গোপন করে, মাসিক 9,000 টাকা বেতনে। মনে করি দুজনা চলে যাবে। যদি তোমার আরও চাই তাহলে সমস্যা নেই, সেটা দেওয়ার সামর্থ্য আছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে একটু থামে রাফু। নিজের হাত দুটো নিজের ঠোঁটের সাথে মিশিয়ে আবার বলে, তোমাকে আর দূরে রাখতে চাই না মিম। সাবিনা আপুও আর থাকতে পারছে না এখানে। দূরের আত্মীয়রাও আর খোঁজ নিচ্ছে না তোমার। তাই তোমাকে আপন করে পেতে আজ বাবার থেকে রিংটা চেয়ে নিয়ে আসছি। আজই অফিসে গিয়ে দুজনের বন্ধন পবিত্র করে ফেলি। তোমাকে জোর করার মতো শক্তি নেই। ভালোবাসার জোরে এতটুকু বলছি, চলো বিয়ে করি আজ এক্ষুনি। মিম কথা বলছে না, হাত থেকে রিংটা ফিরিয়ে দিয়েছে রাফুর হাতে। হতাশ রাফু, কি বলবে এখন? এক মিম জড়ো হয় রাফুর মনে। মাথা ঠেকিয়ে রাখে মিমের কোলে। হালকা করে চুলগুলো টেনে দিচ্ছে মিম। বিষণ্ণ রাফুর মন। তার কোল থেকে রাফুর মাথা সরিয়ে হাত বাড়িয়ে দেয় রাফুর দিকে। পরিয়ে দেবে না নাকি হাতের মুঠোয় রেখে দিবে? রাফু স্তব্ধ। সত্যি কি মিম বলেছে এটা? মুচকি হেসে ফেলেছে মিম। রাফুর হৃৎপিণ্ড ধুকপুক করে ড্রাম বাজানোর মতো লাফাচ্ছে। মিম বলল, তোর হৃৎপিণ্ড যে বাহির হয়ে আসবে, তাড়াতাড়ি পরিয়ে দাও। রাফুর হাত কাঁপছে, তবুও শক্ত করে মিমকে পরিয়ে বুকে জড়িয়ে নেয়। এক পৃথিবী সুখ আজ দুজনের মনে। ঠোঁটে ঠোঁট মিশতেই কাশি দিয়ে ওঠে সাবিনা। সরে আসে দুজন। সাবিনা বলল, তাহলে তোমরা প্রস্তুত? কাজী ডাকবো? মিম চুপ হয়ে গেছে। রাফু বলল, আপু, আপনাকে তো বলছি, আর বাসর ঘর কোথায় সাজাবেন? তখনই মিম বলে উঠল, আপু, তুমি আমার রুমেই বাসর সাজাবা? আর মিস্টার রাফসান, আপনিও আজ থেকে আমার বাসায় থাকবেন। আমি আপনার মেসে থাকতে পারবো না। রাফু হাসছে। সাবিনাপু কাজী অফিসে ফোন করে আসতে বলল তাকে। রাফুর বন্ধুরা ফুলের ব্যবস্থা করে রেখেছে আগে, শুধু ফোনের অপেক্ষা করছিল। রাফুর ফোন পাওয়া মাত্রই তারা চলে আসছে। বিউটি পার্লার থেকে লোক আনা হয়েছে। সমস্ত বাসা সাজাতে সাজাতে রাত তখন 9টা বাজে। সাবিনার বাবা মা এসেছে। মিমের মেজো মামা মামি হন তারা। মিমের এমন সিদ্ধান্তে তারা অমত ছিল, কিন্তু ওর জেদ হলো। এক কথা বলে দিল তাদের, তোমরা তো এমনিতেই আমাকে উঠবো ঝামেলা ভাবো। তোমাদের মতের প্রয়োজন নেই আমার, শুধু জানানোর প্রয়োজন ছিল, তাই জানিয়েছি। সাবিনা কিছু বলেনি আজ। কিছু বলে হয়তো ঝামেলা বাঁধত, কিন্তু সে চায়নি ঝামেলা বাঁধাতে। কাজী সাহেব বিয়ে পড়িয়ে চলে গেলেন। সাবিনা তার বাবা মা এক একে চলে গেলেন, ওদের একা রেখে। স্বামী খাওয়া দাওয়ার জন্য হোটেল থেকেই খাবার আনা হয়েছে। নর্মাল একটা শাড়িতেই বিয়ে হয়েছে মিমের। তার শখ নেই সুন্দর করে সাজবার। তার স্বপ্ন তার ভালোবাসার মানুষ তার পাশেই থাকুক। সেজেগুজে যদি ভালোবাসার মানুষকে না পায়, তাহলে সে সাজগুজু করার মূল্য নেই। যদিও সে তার ভালোবাসার মানুষকে পেয়েছে। মন চায়নি ভারী গহনা শাড়ি পরে বসে থাকতে। তবে তার রুমটা ফুলে ভরিয়ে সাজিয়েছে সাবিনা। ফুলের গন্ধে মাতাল হয়েছে মিম। রাত তখন 12টা। সবাই চলে যাওয়ার পর দুজন সম্পূর্ণ রুমে। তো কারোর আসার জন্য অপেক্ষা করে না। দুজন দুজনের কথা বলার জন্য অপেক্ষা করে।
এক খাটে বসে থেকেও দুজন নিশ্চুপ। রাফু একবার ভাবে, ছুঁয়ে দিই তাকে। সাহস করে ওটা হয় না আর রাফুর। ভালোবাসি পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েও তার উপর জোর প্রয়োগ করায় অন্যায়। স্বামীর অধিকার দুজনে সম্মতিতেই। মিমের হাতটা শক্ত করে ধরে ফেলে রাফু। এর আগেও হাতটা ধরেছে, নরম ঠোঁটে ক্লান্তির ছোঁয়া ছুঁয়েছে, তবুও আজ অন্যরকম লাগছে। আনমনে বলল মিম, ভয় করছে খুব, অন্ধকারে নিঃশ্বাস আটকে আসছে আমার। কি বলছো? আলো জ্বালিয়ে দিই। তড়িঘড়ি করে উঠে দাঁড়ায় রাফু। মিম বলল, আমার ভয় কাটবে না এই আলোয়। নিঃশব্দে খাটের এক পাশে বসে রাফু। হাতটা তখন ধরে আছে, ভিতরে পুরুষত্ব নাড়া দিচ্ছে, বারবার ঝাঁপিয়ে পড়ার ইঙ্গিত টানছে। মনোবল কঠোর রাফুর। দৈহিক পরিবর্তন হলো মনকে শান্ত রাখছে। নরম কণ্ঠে রাফু বলল, দেখি আমার গুণবতী বোর কি হয়েছে। হালকা করে গান ছুঁয়েছে রাফু। ঠোঁট দুটো আজ শক্ত মনে হচ্ছে, হালকা মোটা চামে আবৃত হয়েছে ক্ষণিকের জন্য। রাফু পুরো আঙ্গুলে হালকা কামড় দিয়ে বলল, মিম, চাঁদ দেখবো, ভরা পূর্ণিমার চাঁদ। এখন চাঁদ দেখবে? এ সময় নষ্ট করতে নেই। বিজ্ঞ মানুষেরা বলেছেন মানুষের সবচেয়ে মধুর সময় হলো বাসর রাত। এ সময় একটুও নষ্ট করতে নেই। তোমার বিজ্ঞ মানুষ কারা শুনি? মাথা চুলকাচ্ছে রাফু। কি বলবে এখন? মিম জেদ ধরেছে চাঁদ দেখবে। তার খামখেয়ালি মেজাজ খারাপ করার মতো ইচ্ছে নেই রাফুর। কোমরে হাত দিয়ে কাঁপুনিতে ওঠে মিম। চোখ বুঝতে অনুভব করে মিম রাফুর কোলে, বুকের উপর মাথা রেখে পরম সুখে। আকাশ জুড়ে সাদা মেঘের রাজ, ফুল ফুটেছে, চাঁদ উঠেছে। ব্যবসা মেঘের উড়ে যাওয়ার দিকে তাকিয়ে আছে মিম। রাফু মিমের কোলে মাথা রেখে শুয়ে পড়ে ছাদে। পা গুছিয়ে বসে আছে মিম। মিম চাঁদ দেখছে আর রাফু মিমকে। ঠোঁটের নিচে ছোট্ট তিলটা জল জল করছে মিমে। রাফুর হাত বাধা মানছে না, আস্তে করে নরম ঠোঁট টেনে দিচ্ছে। কিছু বলছে না মিম, চুপচাপ চাঁদের দিকে তাকিয়ে আছে। চাঁদের চারিদিকে 2 ফুট উঁচু দেওয়াল। দুজনে শুয়ে থাকলো, চারপাশ থেকে কেউ টের পাবে না। তখন মধ্যরাত, প্রায় ঘুমের শহর। হালকা করে টেনে মিমকে এক করে ফেলে রাফুর দেহে। চাঁদ মুখ লুকায় কালো মেঘে। দুজন সুখী মানুষের সুখের সাগরে নৌকা বয়ে। চাঁদ উকি দেয়নি, বিছানায় শুয়ে আছে ক্লান্ত শরীরে। মিমের পাগলামি আবার শুরু। মাথা উঠিয়ে রাফুর দিকে তাকিয়ে বলল, আইসক্রিম খাবো। হা করে তাকিয়ে আছে মেয়েটার দিকে। জোর কণ্ঠে বলল রাফু, তুমি কি পাগল নাকি? ইস, পাগল না, যাও, আইসক্রিম খাবো। পারবো না। পারবা না? না, পারবো না। আচ্ছা, তুমি আবার আমার কাছে এসে পড়লে তখন দেখাবো। আচ্ছা, আমি যাচ্ছি। এই তো শোনা বটটা আমার। গজগজ করতে করতে একটা গেঞ্জি গায়ে জ্বর ছিল। তখন মিম বলল, গেঞ্জি পরে যাও কোথায়? তোমাকে উদ্ধার করতে। মুখে হাত দিয়ে খুব খুব করে হেসে দেয় মিম। রাফু চিন্তা করে মেয়েটার ভয়ঙ্কর রূপ বের হচ্ছে আস্তে আস্তে। আগে বলেছিল বিশ্বাস করিনি, এখন বুঝতে পারছি মেয়েটা কতটা বদমাইশ। রুম থেকে বের হবে তখন মিম রাফুকে ডাক দেয়, এই শুনছো? হ্যাঁ বলো। তুমি বাহিরে যাচ্ছ? আমি একা একা ভয় পাবো তো। কেন, আইসক্রিম খাবে না? আনতে যাচ্ছি। আইসক্রিম আনতে বাইরে যেতে হবে কেন? এত রাতে তোমাকে কে দিয়ে যাবে আইসক্রিম শুনি? মিস্টার মাস্তান এনে দিবে। মস্করা করবে না, যাচ্ছি আমি। এই কোথায় যাচ্ছ? তোমার মাথা। আইসক্রিম তো ফ্রিজেই আছে। মুখে হাত দিয়ে ফেলে মিম। রাফুর রক্ত চক্ষু করে তাকিয়ে আছে মিমের দিকে। আল্লাহ, মেয়েটা আমাকে মেরেই ফেলবে। তোমাকে তো আস্তে আস্তে মারবো। তবে রে দেখাচ্ছি। বলে রুমের দরজা আটকে দেয় রাফু। সকাল 9টা বাজে তখন। ঘুমু ঘুমু চোখে চারিদিকে তাকাচ্ছে রাফু। মিম নেই পাশে। দরজার সামনে দাঁড়িয়ে আছে শহীদ, রাফুর বাবা। সকল ক্লান্তি মুহূর্তে হারিয়ে গেছে। কোনো রকমে বিছানার উপর বসেই বলল, মিম কোথায়? বাবা তখন বলল, তুই বিয়ে করছিস, একবার জানানোর প্রয়োজন মনে করলি না? মিম কোথায় সেটা জিজ্ঞেস করছি আমি। বাবা রাফুর সামনে এগুতে এগুতেই বলল, তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, এতিম মনে করে? মাহারা এক এতিম। তোর সুখের জন্য দ্বিতীয় বিয়ে করে নে। আমার সুখ চাইলে দ্বিতীয় বিয়ে করতে না বাবা, আমি তোমার সঙ্গ চেয়েছিলাম। যাই হোক, বাসায় চল। আমার বাসা তো এটাই এখন। ঘর জমে থাকবে এখানে? নিজেকে কি বেশি দিয়েছিস রাফু? ভাবতে অবাক লাগছে। সরি বাবা, ঘর জামাই সে থাকে যে নিজের ঘরের থেকেও বোর গোলাম হয়ে থাকে, যেমন তুমি। আমি তো ইচ্ছে স্বাধীন। তুই কি ভাবছিস অন্ধকার জগৎ তোকে বাঁচতে দিবে? সেটা তোমার দায়িত্ব। বাঁচানো হলে আমি রাফু তা গোপন রাখো, দেখবে আমার জীবনটা অনেক সুন্দর হবে। তোর মা দুপুরে খাবারের জন্য তোদের ডেকেছে। আমার মা নেই, তুমি চলে যাও।
কথাটা বলে চুপ হয়ে যায় রাফু। নতুন শাড়ি গহনা পরে নতুন করে বউ সেজেছে মিম। কি হলো, তুমি যাবে না? বাবা এসেছেন আমাদের নিতে। আমি যাচ্ছি না। তুমি যাবা না মানে? চুপ করে থাকে রাফু। তখন বাবা বলল, মা আমি বলছি ওর যেতেও আটকে আছে। বাবা কি বলছেন? যা শুনতে পাচ্ছ তাই। আচ্ছা, তোমার যেতে হবে না, আমি বাবার সাথে যাচ্ছি। রাফু দ্বিতীয় কথা বলল না। মিমকে যেতেও বাধাও দেয়নি। দেখে আসুক নরক। বাসার নিচেই কালো রঙের 4-5টা গাড়ি, একই রকম গাড়ি, এক মডেলের, এক নাম্বার প্লেট। রাফুর বাবা মুচকি হেসে বলল, মা এটা নিরাপত্তার জন্য। মিম বুঝতে পারেনি এখনো রাফুর বাবা কত বড় গ্যাংস্টার। তার বিপদে প্রতি পদে পদে গাড়ি চলছে। একটি গাড়ির সামনে পিছে করছে। হঠাৎ করে কালো রঙের বাইক তাদের পাশে তাল মিলিয়ে চলছে। কালো কাপড়ে মুখ বাঁধা, সানগ্লাস চোখে, পিঠে বাঁধা দুটো তলোয়ার। রাফুর বাবা বলল, আমার ছেলেটা তোমাকে সত্যি খুব ভালোবাসে, সঙ্গ দিও সবসময়। মিম আশ্বাস দেয় তার বাবাকে কখনো ছেড়ে যাবে না রাফুকে। সামনে উঁচু দেওয়ালে বাঁধানো একটি বাড়ি, চারপাশে নিস্তব্ধ হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে কয়েকশো গার্ড। মিম ঘাবড়ে আছে। রাফুর বাবা বলল, নিরাপত্তা মা, কখন কি হয়ে যায় কে জানে, তাই একটু মিমের মুখে কথা নেই, চুপচাপ বসে আছে। বাড়ির ভিতরে গাড়ি প্রবেশ করতে চমকে ওঠে মিম। বাড়ির সামনে খালি জায়গায় ছোট্ট ফুলের বাগানে কত সুন্দর করে সাজানো। পাশে কালো বাইকটা এসে ঢুকলো বাসার ভিতরে। মিম বলল, বাবা এই বাইকটা তো তখন ছিল না। বাইকটা স্পেশাল কারোর। স্পেশাল কে? তুমি নিজেই দেখে নাও। বলে গাড়ি থেকে বের হয় মিম। বাসার সবাই বাহিরে চলে আসছে। রাফুর সৎমা, বাবার দ্বিতীয় বইয়ের ছোট মেয়ে আরিফা আর বড় ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহকে বন্ধু ভেবে সে তাকে কখনোই ভাই ভাবেনি রাফু। সৎমা সবার সামনে। তার হাসি দেখলো শরীর জলে রাফুর। মিম তাকিয়ে আছে কালো বাইকের দিকে। কে এই স্পেশাল মানুষ? কালো কাপড়ে বাঁধা, মুখ খুলেনি, তড়িঘড়ি করে বাসার ভিতর প্রবেশ করে। বাবা মানুষটাকে এমন অদ্ভুতভাবে সেজেছে, তার উপর বাসার ভেতর ঢুকে যাচ্ছে। তুমি ভুল ভাবছো মা, ওর রাগ ওর জেদ সহ্য করবে কিভাবে সেটাই ভাবছে। মানে? মিমের মাথায় কিছু ঢুকছে না। রাফুর বাবা বলল, ছেলেটা আজ 12 বছর পর এই বাসে ঢুকছে শুধু তোমার জন্য। ধন্যবাদ মা। আর ছেলেটা আর কেউ না, রাফু নিচেই। মিমের কাছে সবকিছু গোলমেলে লাগছে, তবুও নতুন বউ হিসেবে কিছু বলতে পারছে না। বাড়ির সকল মানুষের আজ নতুন উৎসবে মেতেছে। মিমকে নিয়ে ব্যস্ত সবাই। এর মধ্যে রাফু এসে বলল, দেখুন আন্টি, আমি এখানে থাকতে আসিনি। মিমের শখ হয়েছে, আমার বাবার নিয়ন্ত্রণ গ্রহণ করে এসেছে বলে এসেছি। রাফুর সৎমায়ের মন কালো হয়ে গেছে। আনমনে বলল, 12 বছর পর এলে একটু তোমার যত্ন নিয়ে দিও। আমি মায়ের জায়গা নিতে পারবো না, কিন্তু তুমি যে আমাকে আন্টি ডাকলে সেই অধিকারে দিও একটু। নতুন বউকে নিয়ে এসেছো। রাফুর দ্বিতীয় কথা বলার সুযোগ নেই। রুমে ফিরে যাচ্ছে রাফু। মিম বলল, মা আমি একটু রুমটা দেখে আসি। আচ্ছা যাও। রাফুর সৎমা হলো রাফুকে নিজের ছেলের মতোই ভাবছে, কিন্তু রাফি তাদের অবহেলা করছে। মিম রাফুর রুমে প্রবেশ করে স্তব্ধ। দেওয়ালের চারপাশে রাফুর মায়ের ছবি টাঙ্গানো। মন খারাপ করে আছে রাফু। মিম পাশে বসে রাফুর। রাফু তখন বলে, আমার মা খুন হয়েছিল। শক্ত করে রাফুর কাঁধ চেপে ধরে মিম। হঠাৎ বাহিরে গোলাগুলির শব্দ। হামলা হয়েছে। চারিদিকে হইচই বেঁধে গেছে। ধাই ধাই করে বুলেটের আঘাতে বাঁধ ভেঙে যাচ্ছে। শহীদ হাসানের বাড়ির গার্ডগুলো মাটিতে লুটিয়ে পড়েছে একে একে। মিমকে নিয়ে রুমের মাঝে চলে আসে রাফু। আব্দুল্লাহ তার মায়ের সাথে দাঁড়িয়ে। মিমকে ওর মায়ের সাথে যেতে বলে রুমের মূল দেওয়ালে ঝোলানো রাফুর মায়ের ছবি সরাতেই একটা গোলাকার সুইচ বেরিয়ে আসে। অবাক হয়ে তাকিয়ে আছে আব্দুল্লাহ। সে নিজেও জানে না এখানে কি ছিল। পিনকোড দিতেই কচকচ শব্দ করে পিছন থেকে দোতলার ওঠার সিঁড়িটার উপর উঠে যায়। ভেতর থেকে বেরিয়ে আসে গুপ্তঘর। ঘরের সকল মেয়ে সদস্যদের ভিতরে পাঠানো হয়। সোফা সেটের নিচে সব অস্ত্র রাখা। আব্দুল্লাহ একটা স্নেপার নেই, রাপুর হাতে দেয় একটা। দোতলায় উঠে তাক করে দূর নিশানায়। অন্ধকার জগতের ছায়া আবার পড়েছে ওর দেহে। বাসার সামনের ভাগ থেকে হামলা করেছে তারা। প্ল্যান করার দুর্বল বোঝা যাচ্ছে। এতক্ষণে শহীদ হাসানের গ্যাংয়ের সদস্যদের খবর হয়ে গেছে হামলা হয়েছে বসের বাসায়। ছুটে আসছে তারা। রাফু আব্দুল্লাহকে বলল, আমাকে কভার করিস, আমি নামলাম। বলে স্নেপার রেখে একটা সাব মেশিন গান হাতে নিয়ে বেরিয়ে পড়ে। সামনে যা আসছে তছনছ করে ফেলছে।
পেছনে আব্দুল্লাহ স্নাইপার দিয়ে কভার করে রাখছে রাফুকে। হঠাৎ রাফুর মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে রাফুর দলের গার্ড একজন। হতবাক হয়ে যায় রাফু। সে গার্ড বলে, এতদিন তোর অপেক্ষায় ছিলাম। আব্দুল্লাহ গার্ডের দিকে স্নাইপারের নিশানা তাক করতে হাতের ইশারায় ওকে থামিয়ে দিল রাফু। গার্ড মোবাইল বের করে কাউকে ফোন করে বলল, বস, রাফুর মাথায় পিস্তল ঠেকিয়ে আছে, কত দিবেন ওর মাথার মূল্য? রাফু হাসছে। নিজের মাথায় মূল্য নির্ধারণ করতে গিয়ে ভুলে গেছে সে কার মাথার দিকে পিস্তল তাক করিয়ে রাখছে। হাতের ইশারায় স্নাইপারের 4 ইঞ্চি বুলেটে থেতলিয়ে গেছে গার্ডের মাথা। রক্তে মেখে গেছে রাফুর মুখ। ফোনটা হাতে নিয়ে রাফুকে বলল, রাফু বলছি, আমার মূল্য শুধু আমাকে দিই মেটানো যাবে। তুই কোন দেশের আলু বে? ফোনের ওপাশ থেকে উত্তর আসে না। একটানে পানি গ্লাস শেষ করার শব্দ আসে। রাফু আবারও বলল, আমার পরিবারের দিকে দ্বিতীয়বার যদি চোখ তুলে তাকিয়েছিস না, তোর চোখ তুলে তোর পিছনে ঢুকিয়ে দেব। মনে রাখিস, এ পরিবারের দুটো মাল পয়দা করে রাখছে শহীদ, তোদের মতো চুনাপুটি দেখে নেবার জন্য। বলেই ফোন ডিসকানেক্ট হয়ে যায়। রাফুর দলের লোকগুলো ঘেরাও করে ফেলে তাদের। গোলাগুলি তখন বন্ধ। রাফুর বাবা উত্তেজিত কণ্ঠে বলছিল, কার এত বড় সাহস আমার পরিবারের উপর হামলা করে? কার সাহস? মিম ঘাবড়ে আছে। বেসিনে মুখটা ধুয়ে নেয় রাফু। মিমের হাতটা শক্ত করে ধরে আছে আব্দুল্লার মা। মিম, এদিকে এসো। ডাক দেয় রাফু। মিমের পাশে এসে দাঁড়াতেই রাফু বলল, দ্য ব্ল্যাক ড্রাগন পরিবার প্রতিষ্ঠাতা শহীদ আমার জন্মদাতা মিসেস শহীদ, তার পরিবার। দেওয়ালের ঝুলানো মায়ের ছবি দেখছো না? আমার গর্ভধারিণী মা, তাকে খুন করা হয়েছে। তা তো বলছিলাম তোমাকে, আজ সবার সামনে কথাটা বলি। রাফু এসব কেন? রাফুর কথার মাঝে ওর বাবা বলে ওঠে, সত্যিটা ওকে জানতে হবে। ওর সাথে বাকি জীবনটা যে কাটানো বাকি। তোমার মতো বউয়ের আসলে মুখ লুকিয়ে থাকার ছেলে নয় আমি। রাফু, কি বলছো এসব? চুপ করুন আন্টি, সত্যিটা আপনিও জানেন না, জানতে হবে আপনাদের। মনে আছে আন্টি, আপনার বাবা এক দুর্ঘটনায় মারা যায়। সেটা মিস্টার শহীদের গাড়ি ছিল, যেটা আপনার 2 ভাই বুঝতে পেরেছিল। তারা হামলা করে মিস্টার শহীদের ওপরে। দুর্ভাগ্যবশত তার সাথে আমার মাও ছিল। তার কিছু হয়নি। মায়ের দেহ 2 খণ্ড হয়ে পড়েছিল রাস্তায়। কেউ এগিয়ে আসেনি। গাড়িতে বসে এসব ঘটনা নিজ চোখে দেখেছি। বয়স তখন মাত্র 9 ছিল। কিছু করতে পারিনি। আমার কাছে যে তলোয়ার দুটো দেখেন, এই দুটো দিয়েই আমি আপনার ভাইদের হত্যা করে মা হত্যার প্রতিশোধ নিয়েছি। তলোয়ার দুটো আপনাদের কাছেই রাখুন, আপনাদের আমানত। আজ মিমের সামনে এসব বলছি কেন জানেন? মিমের সত্যিটা জানা দরকার। দ্বিতীয়বার এই নরকে আসার নাম যেন মুখে না আসে, তার জন্য আমি এই জগতের বাইরে চলে আসছি। শুধু মিমের জন্য এই বাসায় এসেছি। আল্লাহ হাফেজ। চলো মিম। মিমের হাতটা শক্ত করে ধরে রাফু চোখ খোলা রেখে কালো কাপড়ে বেঁধে দেয় নিজের মুখ। বাইরে শকুনিরা চেয়ে আছে কে বের হয় তা দেখার জন্য। যে বাইকে এসেছিল তাতে চলে গেছে রাফু। লন্ডভন্ড হয়ে আছে চারিদিকে। রাত তখন 2টো। মিমের চোখে আতঙ্ক। সারাদিনে কি দেখছে তা ভুলতে পারছে না। রাফুর সাথে কথা বলতেও বুক কাঁপছে ওর। মিমের হাতে হাত রাখে রাফু শান্ত কণ্ঠে বলল, আমি অন্ধকার থেকে বেরিয়ে আসছি মিম। আমি সেই জগতে ফিরতে চাইনি। তুমি বরং নিজ ইচ্ছেতেই গেছো এমন জায়গায় যেখানে নরকের চাইতে কষ্টের। মৃত্যুর সবসময় হাতের মুঠোয় থাকে। তুমি নিজ চোখে দেখেছো। সবকিছু ছেড়ে চলে এসেছি আমি। আমার শুধু তুমি চাই, আর চলে যাব অনেক দূরে। তুমি আর আমি থাকবে না, কেউ আমাদের চিনবে না। এমন জায়গায় চলে যাব। তবুও আমি একটা তুমি চাই। মিম কিছু বলছে না। রাফুর চোখে পানি ঝরছে। মিম বসা থেকে উঠে নিজের লাগেজ গোছানো শুরু করে। চোখ মুছে মিম বলল, কি হলো, তোমার কিছু লাগবে না? গুছিয়ে নাও। রাফুর মুখে স্বস্তির হাসি। মিম আবারও বলল, তুমি হাসতেও পারো, আমি তো আজই দেখলাম। রাফু কিছু বলল না। নগদ টাকা আর কিছু কাপড় চোপড় গুছিয়ে রওনা হলো তারা অচেনা গন্তব্যে। বাসা থেকে মিমের গাড়ি নিয়ে বের হয় তারা। বাসায় বাহিরে শকুনের মতো নজর পেতে রেখেছিল রিফাত আর আশিক। রাফুর গাড়ি বের হতেই আশিক ফোন করে আব্দুল্লার কাছে। বস, রাফু বের হয়ে গেছে। টেবিলের উপর জোরে জোরে আঘাত করে বলল আব্দুল্লাহ, এবার যাবি কোথায় রাফু? ওই দিন তো বেঁচে গেলি। নিজ বাড়িতে হামলা করেও তোকে মারতে পারিনি। বাইরে বসে তোর জীবন শেষ করতেই হবে। এক জঙ্গলে শিকারী একজন থাকে। দ্বিতীয় জনের মৃত্যু যে শিকারী করতে পারে সেই রাজা হয়। বস, আমরা কি পিছু নিব? হ্যাঁ, পিছনে দেখ কোথায় যায় ওরা।
ওকে বস, আপনাকে আপডেট দিচ্ছি পরে। গাড়ি চলছে অচেনা গন্তব্যে, কোথায় যাবে দুজন কেউ জানে না। শহর থেকে বেরিয়ে আসতেই মিম বলল, এই শোনো না, হ্যাঁ বলো। আমাদের বিয়ের আজ দ্বিতীয় দিন, কিন্তু আজকে আমরা পালিয়ে যাচ্ছি। আমাদের ভালোবাসা রোজ বাসর রাত হবে, নতুন করে নতুনভাবে রোজ বিয়ে হবে আমাদের। নতুন সকালে তোমাকে নতুন করে নিব, একটু কষ্ট করো প্লিজ। আমি আইসক্রিম খাবো। এটা বাসা নাকি? এখন আইসক্রিম পাবো কোথায়? এই যে দেখো, রাস্তার পাশে কত দোকান, একটা থেকে নিয়ে দাও। ঠান্ডা লাগবে তো তোমার। আমার ঠান্ডা লাগলে তোমাকে জড়িয়ে রাখবো, তুমি গরম হলে আমার ঠান্ডা চলে যাবে। তুমি বাচ্চাদের মতো করো কেন? এই দেখো, আমার সব দাঁত উঠে গেছে, এখন বাচ্চা নই আমি। পাগলি একটা। বলে রাস্তার সাইডে গাড়ি থামিয়ে মিমের জন্য একটা আইসক্রিম নিয়ে আসে। মিমের হাতে আইসক্রিম দিতেই মিম রাপুর হাত ধরে একটানে ওর উপরে নিয়ে আসে। রাপুর অর্ধেক গাড়ির ভিতর আর অর্ধেক মিমের উপর। নিঃশ্বাসে নিঃশ্বাস মিলছে দুজনের। মিম বলে ওঠে, চলো হানিমুনে যাই কক্সবাজার, তুমি আমি আর সমুদ্র। মিমের ঠোঁটে রাপুর ঠোঁট ভিজিয়ে বলল রাফু, চলেন মহারানী, আপনার যা হুকুম। রাজা তো পালন করবে, আপনি খুশি তো পুরো দুনিয়া সুন্দর। রাতের কিছুটা সময় কুমিল্লার এক হোটেলের সামনে গাড়ি থামিয়ে খাওয়া দাওয়া করে গাড়ির মধ্যেই ঘুমিয়ে থাকে ওরা। রাপুর কাঁধে মাথায় রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে তারা। সকালে আবার রওনা হয় কক্সবাজারের উদ্দেশ্যে। সন্ধ্যা তখন। কক্সবাজার পৌঁছে হোটেল রুম বুক করে ফ্রেশ হয় দুজনে। রিফাত আশিক ওদের পিছু নিয়ে পৌঁছে যায় কক্সবাজার। আব্দুল্লাহকে ফোন করে জানিয়ে দেয় ওরা কক্সবাজার আসছে। আব্দুল্লাহর দেরি করে না, রাতের ফ্লাইট ধরে চলে যায় কক্সবাজার। সমুদ্রের তীরে লোকজন কমছে ধীরে ধীরে। মিম আর রাফু হাঁটছে, সমুদ্রের ঢেউয়ের শব্দে তাদের মুগ্ধ করছে। তীব্র বাতাসে চুলগুলো এলোমেলো হচ্ছে মিমের। পাশেই টুরিস্টের বসার জন্য একটা বেঞ্চ রাখা, ঘন্টা হিসেবে ভাড়া নেই তারা। রাফু বসেছে, মিম দাঁড়িয়ে আছে, বাতাসে নিজেকে হারাচ্ছে। আসক্ত হচ্ছে রাফু, মিমের আসক্ত। কোমর ধরে বসিয়ে ফেলে রাফুর কোলে, ঘাড়ের উপর গরম নিঃশ্বাস ফেলে কানের পাশে মুখ নিয়ে বলে রাফু, ম্যাডাম রুমে চলি? জি না, আমি এখানেই ভালো আছি, রুমে গেলে। থমকে গেছে মিম, রাফুর হাত থেকে ছুটতে চাইছে, পারছে না। চুলের ঘ্রাণে ডুব দিচ্ছে রাফু মিমের গভীরে। তীব্র বাতাস, সাগরে অদৃশ্য শব্দে নেশাগ্রস্ত রাফু। মিমের ভালোই লাগছে সব মিলে। দূর থেকে তাদের দেখছে রিফাত, শরীরে তার প্রতি রাগ বুদবুদ করে ফুটছে। হাতে ছুরিটা শক্ত করে ধরে বলছে, আশিক, মন চাচ্ছে ওকে এক্ষুনি শেষ করে ফেলি। ভাই শান্ত হন, আব্দুল্লাহ ভাই আসুক, তারপর না হয় খুনটা আপনি করলেন, দোষটা আব্দুল্লাহর উপর চাপিয়ে দেবেন। হ্যাঁ এটা ঠিক, সাপও মরলো, লাঠিও ভাঙলো না। এটা ভেবে ফিরে আসে রিফাত আর আশিক। মিমকে কাছে টেনে নিয়েছে রাফু। নিস্তব্ধ সমুদ্রের দিকে কেউ নেই ওদের বিরক্ত করার জন্য। দু এক জোড়া লাভবার্ড রাফুর মতোই তার লাইফ লাইনকে জড়িয়ে হাঁটছে। এই আমি ভিজবো, হঠাৎ বলে উঠল মিম। রাফুর তো চোখ লাল হয়ে যাচ্ছে মেয়েটার পাগলামি দেখে। কি বলছো, আবার বলো তো। রাফুর কথা শুনে মিম একটু থমকে যায়। এত রাতে যতই পাগলামি করুক না কেন, মিমকে সমুদ্রে ভিজতে দিবে না রাফু। না মানে পা ভেজাবো সমুদ্রের ঢেউয়ে। না, ভেজাতে হবে না প্লিজ, বলে মেয়েটার হাত দুটো রাফুর দিকে বাড়িয়ে দেয়। চোখ টলমলো করছে, রাফু না করলেও কেঁদেই দিবে মেয়েটা, এমন ভাব করে আছে মিম। মেয়েটার গালে একটা টান দিয়ে বলল রাফু। পাগলি একটা। বেঞ্চ থেকে উঠতেই বেঞ্চে ভাড়া নিতে চলে আসে একজন। রাফু তাদের পাওনা মিটিয়ে জলের কাছে চলে আসে। ভেজা বালুতে পা রেখে লাফিয়ে ওঠে মিম। বাচ্চা মেয়েদের মতো ছোট ছোট লাফ দিচ্ছে সে। ছোট ছোট কাকড়া দেখে আতকে চিৎকার দিয়ে রাফুর কোলে চড়ে বসে। পাগল মেয়েটাকে বুঝিয়ে তারপর নিচে নামে রাফু। ঢের শব্দ বৃদ্ধি পাচ্ছে, পানি এসে শুয়ে যাচ্ছে মিমের শরীর। হিংসে হচ্ছে রাফুর। মিমকে ছুঁয়ে যাক নিস্তব্ধ রাতের তো শুধু রাফি। অন্য কিছুর স্পর্শে শিহরণ জাগুক ওর দেহে, তা কখনোই মেনে নিতে পারে না রাফু। মেয়েটা লাফাতে লাফাতে অনেকটা দূরে চলে যায়। রাফুর পিছু পিছু আসছে। চাঁদের আলোয় সবকিছু যেন স্পষ্ট সন্ধ্যা নামার মতো। হে সুন্দরী, উফস কি ফিগার মাইরি, চল রুম বুক করা আছে। কথাগুলো বলছে আর মিমের চারপাশে ঘুরঘুর করছে কয়েকটা ছেলে। মিম চারিদিকে তাকাচ্ছে, দিশাহারা মিম। তাদের মধ্যে একটা ছেলে বলে উঠল, মাম্মা ধর,
এখানে আমাদের কেউ কিছু করতে পারবে না। বলতে পিছন থেকে একটা ছেলে মিমকে জাপটে ধরেছে। শকুনের চাহনিতে চেয়ে আছে সামনে থাকা ছেলেগুলো। চিৎকার দিতে গিয়েও বাধা ঠেকে, মুখ চেপে ধরে আরেকজন। সামনে থাকা ছেলেটা মিমের দিকে এগুচ্ছে। ধাপ করে এক শব্দ, কানের ওপাশ থেকে রক্ত ছিটকে বেরিয়ে পড়ছে। হাঁটুকড়ে বসে পড়েছে ছেলেটা। পিছনে দাঁড়িয়ে আছে রাফু, হাতে সমুদ্রে ভেসে আসা লোহার পাত। বসা ছেলেটার পিঠে এক আঘাতে লুটিয়ে পড়ে মাটিতে। মিমকে ছেড়ে দিয়ে ছেলেগুলো দৌড়ে পালানোর চেষ্টা করলে রাফু পিছন থেকে 4টা বুলেট খরচ করে 4 জনের পায়ে নিশানা। গড়াগড়ি খাচ্ছে তারা বালুর উপরে। দুজনের পায়ে নিশানা লেগেছে আর দুজনের মস্তিষ্কে। সাথে সাথে মৃত্যু দুজনার। ভেজা বালুর রক্তে লাল হয়ে যাচ্ছে। রাফুর রক্ত টকবগিয়ে ফুটছে। সামান্য পানি ওকে ছুঁয়েছে, তার কারণেই ওর রাগ হচ্ছিল। আর এরা তো মানুষ। পায়ে হাত দিয়ে চেপে ধরে চিৎকার করছে দুটো ছেলে। তাদের সামনে দাঁড়িয়ে রাফু, হাতে লোহার পাত। তোরা ভুল করছিস রে, ভুল মানুষের শরীরে স্পর্শ করেছিস বলে ওদের দুজনকে আঘাত করা শুরু করে দেয় রাফু। আমার কলিজায় হাত দিবি তোরা, তাই না? চিৎকার করে বলছে এগুলো। তার শরীরে সমস্ত শক্তি দিয়ে ওদের আঘাত করছে। দেহের হাড়গুলো মরমর করে ভাঙছে। সে শব্দ রাপুর কান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ওদের আর্তনাদ রাপুর কোণে পৌঁছায় না। টহলকারী পুলিশ দৌড়ে আসছে ওদের চিৎকার শুনে। ঘটনা স্থানে ততক্ষণে রাফুর 2টো বুলেট ওদের দেহে চিরে বের হয়ে গেছে। পুলিশ 5টা লাশ উদ্ধার করে সেখান থেকে কে মেরেছে প্রমাণ নেই। হোটেলে আসতে আসতে মিম বলল, ওদের এভাবে মারা ঠিক হয়েছে কি? তোমাকে স্পর্শ করা সেই সকল মানুষের মৃত্যু ভয়াবহ হবে। তোমাকে স্পর্শ করার অধিকার শুধু আমার। আসছে অধিকার দেখাতে। রাফুর রাগ তখনও কমেনি। বড় বড় নিঃশ্বাস ফেলছিল, চোখ লাল হয়ে আছে। মিম রাফুর দিকে তাকিয়ে একটু চুপ হয়ে গেছে। আবার বলল, আমি তো তোমারই। তুমি ছাড়া যে আমাকে স্পর্শ করবে তার হাত আমি ভেঙে দিব। শুধু হাত না, জীবন যাবে। হয়েছে, আর জীবন নিতে হবে না। আমি একটা রাফুকে চাই, যে রাফু এইসব মারধর থেকে সম্পূর্ণ আলাদা। আমি আমার জন্য মারধর ছেড়েছি, তোমার জন্য ছাড়িনি। আমার উপর অন্যায় হবে সহ্য করব, কিন্তু তোমার উপরে ফুলের টোকা আসলেও আমি হিংস্র হব, কারণ তুমি স্পেশাল। কেমন স্পেশাল মিস্টার মাস্তান? রাপুর কথা বলা মোটেও ইচ্ছে নেই এখন। নির্বিলি হোটেলের রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় ওঠে। অন্ধকার রুমে মিমের বুকে মুখ লুকিয়ে দুজন এক হয়ে যাচ্ছে সুখের সাগরে। পরের দিন সকালে পুলিশের তদন্ত করছে সমুদ্রের তীরে। সমুদ্রের জলে সবকিছু সমান হয়ে গেছে, ধুয়ে গেছে সবকিছু। রিপাত সব ঘটনা শুনে স্তব্ধ। 5টা লাশ অথচ খুনি উধাও। আশিকের আশঙ্কা খুনিগুলো রাফুইর হাতেই হয়েছে। সে সময় রাফুই এখানটায় ছিল। এরই মাঝে আব্দুল্লাহ এসেছে ওদের ওখানে। রিফাত আব্দুল্লাহর সামনে এগিয়ে বলল, বস, গত রাতে 5 জন খুন হয়েছে এখানে। তো না বস, তা নয়, টুরিস্টদের নিরাপত্তার জন্য পুলিশ পাহারা বেশি হবে এখানে। তাই বলছিলাম কি কাজটা অন্য এক জায়গায় করলে ভালো হয় না? ঠাস করে একটা চড় মেরে দেয় রিফাতের গালে আব্দুল্লাহ। রক্ত চক্ষু করে বলল আব্দুল্লাহ, এমন সুযোগ দ্বিতীয়বার আসবে বলে মনে হয় না। শহরে বসে রাফুর শরীরে চুল পরিমাণ আঘাত করা সম্ভব না, তাই যা করতে হবে এখানেই। পুলিশ আমি দেখে নিব। রিফাত আর কিছু বলল না। নিজের শরীরে রাগ কন্ট্রোল করে রেখেছে শুধু। সময়ের অপেক্ষা। সারাদিন রাফু আর মিম সমুদ্রের তীরে ঘুরে বেড়াচ্ছে। নোনা জলে শরীর ভেজাচ্ছে। জিনিক করেই মিম রাফু প্রেমবন্ধী করে সবগুলো। তখন 10টা। ওরা দুজনেই সমুদ্রের তীরে ডাবের পানি খেতে খেতে হাঁটছিল। হঠাৎ সব পুলিশ চলে যাচ্ছে সেখান থেকে। রাফু খেয়াল করেনি সেটা। হাঁটছে তারা, কল্পনা করছে তাদের ভবিষ্যৎ নিয়ে। গত রাতেও তারা তাদের বাচ্চার নাম দিয়ে ঝগড়া বেঁধেছে। ঝগড়া শেষ হয়েছিল এটা বলে, যদি ছেলে হয় তাহলে নাম রাফু রাখবে, আর মেয়ে আসলে তার নাম মীরা হবে। দুজনের মতামত এক। জড়িয়ে ধরে আবারও ঘুম দিয়েছে। আজ দুজনেই হাঁটছে সমুদ্রের তীরে। আকাশে মেঘ জমেছে, একটু হলে কেঁদে দিবে আকাশ। মিম আকাশের কানাকে বৃষ্টি ভেবে উপভোগ করবে। রাফু করে মিমের পাশে দাঁড়িয়ে। আব্দুল্লাহ আশিক আর রিফাতকে মুখে কালো কাপড়ে বেঁধে নিতে বলে। যখন দুজন দুজনের ঠোঁটে আসক্ত হবে তখনই হামলা করতে হবে। আশিকের পিছনে আয়রন রড। আশিকের কাজ শুধু রাফুর মাথায় আঘাত করে তাকে অবচেতন করা। বাকি কাজটা রিফাতের কাছে ছুরি আর
আব্দুল্লার কাছে রাফুর ফেভারিট 9mm পিস্তলটা। রাত 10টা একটু বেশি, ডাবের জলে তৃষ্ণা মিটছে না রাফুর। মিমের মাথার পিছনে হাত রেখে টেনে নেয় রাফুর কাছে। দুজনের চোখে অতৃপ্ত তৃষ্ণা। কোমল ঠোঁটে এক হতেই আশিকের হাতে থাকা আয়রন রডের আঘাতে বসে পড়ে রাফু। মাথা ফেটে রক্ত ঝরছে। ঘুরিয়ে আরেকটা আঘাত চেয়ে আছে রাফু তাদের চেহারার দিকে। কালো অন্ধকার ছায়ার মতো লাগছে। মিম রাফুকে ধরতেই আশিক মিমকেও আঘাত করে। এক আঘাত বালিতে লুটিয়ে পড়তেই কোনো রকম উঠে দাঁড়ে আশিকের গলা টিপে ধরে। জিহ্বা বাহির করে ফেলে আশিক। রিফাতের কাছে থাকা ছুঁইটা রাফুর ডান বুকে পুষিয়ে দেয়। মা করে চিৎকার করে রাফু। সমস্ত পৃথিবী অন্ধকার। গভীর ক্ষতের সৃষ্টি হয় বুকের ডান পাশে। ছুঁইটা রাফুর হাতে নিয়ে অন্ধকারে চালিয়ে দেয়। আঘাত করে আব্দুল্লাহর হাতে। চিনচিনিয়ে রক্ত ঝরছে ওর হাত থেকে। তবুও দাঁড়িয়ে রাফু। সবশেষে আব্দুল্লাহ রাফুর বুকের ডান পাশে তার পিস্তলের একটি বুলেট বুক চিরে ঢুকে যায়। লুটিয়ে পড়ে সমুদ্রের তীরে। সবকিছু নিস্তব্ধ। মিমের জ্ঞানে অতিরিক্ত রক্তক্ষরণের জ্ঞান হারিয়েছে। রাফু তাকিয়ে আছে আকাশের দিকে। সমুদ্রের ঢেউ বারবার এসে শরীরে জড়িয়ে যাচ্ছে। নিশ্চুপ হয়ে গেছে। আব্দুল্লাহ ওদের নিয়ে একটু দূরে যেতেই ধাই ধাই করে আরো দুটো শব্দ হয়। রিফাতের রক্তাক্ত দেহ লুটিয়ে পড়ে বালুতে। আশিক হতবাক হয়ে তাকিয়ে আছে। আব্দুল্লাহ বলল, শালা আমাকে ব্ল্যাকমেল করার জন্য ভিডিও করে। বলে রিফাতের সাথে বোতামের মতো লুকানো ক্যামেরাটা বের করে নেয় আব্দুল্লাহ। আশিক তবদা খেয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ আবার বলে, যখন ভিডিও রেকর্ড হচ্ছিল তখন সবুজ রঙের বাতি সিগন্যাল দিচ্ছিল, আর তাতেই আমার মাথার বাল্ব জ্বলে ওঠা। বিশ্বাসঘাতক। আশিক ভাবতে পারেনি রিফাতের মনে এই বুদ্ধি চলছিল। আব্দুল্লাহ দ্বিতীয়বার আবার বলে, আশিক, রিফাতের লাশ গুম করে ফেল। তোর অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে মাল পেয়ে যাবি। শুধু গ্যাং এর মধ্যে কথাটা ছড়িয়ে দিবি যে এক অ্যাক্সিডেন্টে রিফাতের হাত কেটে গেছে, আর ওই অ্যাক্সিডেন্টের পর রিফাতকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাস এতটুকুই। ওকে বস, আপনি যা বলবেন তাই হবে। চলে যায় আব্দুল্লাহ। আশিক রিফাতের লাশের পেট কেটে ফেলে ওর হাতের ছুরি দিয়ে। বালি ভর্তি করে কোমরে বেল্ট খুলে শক্ত করে বেঁধে সাগরের গভীরে নিয়ে ফেলে দেয়। নিখোঁজ রিফাত। ফোন করে কয়েকজনকে খবর ছড়িয়ে দেয় আশিক। সাথে আব্দুল্লাহ শিখানো কথাগুলো। সমুদ্রের তীরে মিম রাফুকে ঘায়েল অবস্থায় পড়ে থাকতে দেখে ওদের হাসপাতালে নিয়ে যায় কয়েকজন টুরিস্ট। কক্সবাজার ওদের চিকিৎসা দিতে না পারে লাইফ সাপোর্টে ঢাকা নিয়ে আসা হয়। অজানা দুজন কেউ নেই তাদের সাথে। কত খরচ লাগবে তাদের চিকিৎসায় কেউ জানে না। ডক্টররা কেউ এগিয়ে আসছে না তাদের দিকে। একজন নার্স চিনতে পারে রাফুকে, যে রাফুর গ্যাং মেম্বারদের একজন। যে কোনো সময় ঘায়েল অবস্থায় তাকে নেওয়া হয় গোপন আস্থানায়। চুপি চুপি ফোন করে সে শাহিদ হাসানের কাছে। একদম ক্রিটিক্যাল অবস্থা রাফুর। নিশ্বাস চলছিল কোনো রকম কথা না ঘুরিয়ে সরাসরি সব কিছু বলে। অস্থিরতা শুরু হয় শহীদ হাসানের মনে। কাউকে কিছু না জেনে চুপি চুপি চলে আসে হাসপাতালে। রাফুর মুখে অক্সিজেন লাগানো। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ডাক্তারি সকল রিপোর্টে সাইন করে শহীদ হাসান। পুলিশ তদন্তের জন্য আসলে শহীদ হাসানকে এখানে থেকে সামাল দিতে চলে যায় তারা। কে আহত হয়েছে তার জানার বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি তারা। রাফুর অপারেশন চলছে। মিমের অবস্থাও ততটাই দুর্বল। মাথায় আঘাত করে রক্ত জমেছে সেখানে। অপারেশন করলেও কমে যাওয়ার সম্ভাবনা 80%। দুজনে অপারেশন চলছে দুটো রুমে। শহীদ হাসান পাগলের মতো ছুটছে এদিক সেদিক। 18 ঘন্টা অপারেশন হয় রাফুর। এ যাত্রায় বেঁচে গেছে রাফু, কিন্তু সুস্থ হতে কমপক্ষে 6 মাস সময় লাগবে। এতদিন হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হবে তাকে। মিমের অপারেশন হয়েছে, ডাক্তাররা কিছু বলতে পারছে না ওর অবস্থা। লাইফ সাপোর্টে রাখা হয়েছে মিমকে। বাচ্চা মরা এখন মিমের কাছে। সৃষ্টিকর্তা মিমের ভাগ্যে যা লিখে রেখেছেন তাই হবে। শাহিদ হাসান গোপনে রাফু দেখাশোনার জন্য গ্যাংয়ের স্পেশাল একটা টিম তৈরি করে। সাধন নার্স ওয়ার্ড বয় হিসেবে হাসপাতালে ঘোরাফেরা করে রাফুর নিরাপত্তার জন্য। রাফুর জ্ঞান ফিরে হাঁটতে চলতে পারে না ও। বুকের ভিতর অসহ্য যন্ত্রণায় জ্ঞান হারায় বারবার। রাফুর তখন জ্ঞান ছিল। শাহিদ হাসান রাফুর সামনে দাঁড়িয়ে। কঠিন মানুষদের চোখে জল থই থই করছে। রাফু বলল, গ্যাংয়ের কেউ আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি স্পষ্ট তার শরীরে ব্ল্যাক ড্রাগনের নিশানা দেখেছি। আঘাত করেছি তার শরীরে। তুই কি দেখেছিস তাদের? না, তাদের মুখে কালো কাপড়ে বাঁধা ছিল। কাউকে সন্দেহ করছিস? আমি কাউকে বিশ্বাস করি না, কিন্তু কারা এরা? তাহলে কিভাবে বের করবি তাদের? আমি নয়, তুমি খোঁজ নাও।
আমার উপরে যেদিন হামলা হয় সেদিনের আশেপাশে কেউ আহত হয়েছে কিনা? শহীদ হাসান থমকে যায়। কিছু না বলে রাফুর সামনে থেকে বের হতে হতে বলছিল, আমি দেখব। শহীদ হাসানের চেহারায় ভীষণের ছাপ। কেন জানি মনে হচ্ছে তার আপন কাউকে হারাতে চলেছে। বাসায় দ্রুত চলে আসে শহীদ হাসান। আবদুল্লার শরীরে প্রচণ্ড জ্বর, হাতে বড়সড় ব্যান্ডেজ লাগানো। শহীদ হাসান আবদুল্লার সামনে এসে বলল, কাজটা কেন করলি তুই? ও তোর ভাই হয়, তুইও আমার ছেলে। এখন আমি কাকে বাঁচাই নাকি নিজেই মরে চাই? রাফু কি বেঁচে আছে? আটকে ওঠে আবদুল্লাহ। তোর কথা রাফু জানবে না, কিন্তু তুই যদি দ্বিতীয়বার রাফুর উপরে হামলা করিস তাহলে ভুলে যাব আমি তুই আমার ছেলে। শহীদ হাসান নরম কণ্ঠে বলল, রাপুর শরীরে ততটুকু শক্তি নেই। একদিন, দুদিন, 7 দিনে পুরো 3 মাস কেটে যায় রাপুর। মিমের চোখ খুলে না, নিশ্চিন্তে ঘুমিয়ে আছে সে। টোল পড়া গালটা শুকিয়ে গেছে তার। রাপুর চোখের জল পড়তে পড়তে কালো আবরণ সৃষ্টি হয়েছে। এরই মাঝে গ্যাংয়ের মধ্যে রিফাতের নিখোঁজ বাবার সংবাদ ছড়িয়ে গেছে। রাপুর কান পর্যন্ত পৌঁছেছে কথাটি। সে শুধু অপেক্ষা করছে সুস্থ হবার। মিমের কানে কানে রোজ বলতো রাফু, তোমার চোখ খোলার আগে সেই সব মানুষের এমন নিকৃষ্ট মৃত্যু দেব যেন পৃথিবীর সমস্ত মানুষ তাদের লাশ দেখে আতকে উঠছে। প্রার্থনা করবে এমন মৃত্যু যেন তাদের না হয়। যতটা ভয়ানক মৃত্যু হয় তার চেয়ে বেশি ভয়ানক মৃত্যু দেব তাদের। নিঃশব্দে শুনে যায় মিম। অবচেতন হয়ে পড়ে আছে, চোখ মেলছে না, কানে শুনছে না কিনা তাও অজানা। মিমের লম্বা চুলগুলো কেটে ফেলেছে। রাপু হাত দিয়ে এলোমেলো চুলগুলো আর ঠিক করে দিচ্ছে না, শুধু অপেক্ষা। সুস্থ হতে রাপুর আত্মগোপনে রিফাতের বাসায় খোঁজ। রিফাতের খোঁজ শুনেছে রিফাতের ছোট ভাই ভার্সিটিতে পড়ে, কিন্তু কে তার ভাই সেটাই জানা ছিল না। রাপুর পরিচয় গোপন করে ভার্সিটির অ্যাডমিশন নিয়ে চলতে থাকে সময়। একসময় বৃষ্টি থামে। মায়ের কবরের পাশে শুয়ে আছে রাফু, পাশেই আরেকটি নতুন কবর সাইমার। হতাশ রাফু, কিভাবে তাদের বের করবে সেটাই ভাবনার বিষয়। হঠাৎ রাফুর মোবাইলে একটা ফোন আসে, সিম কোম্পানির অফিসিয়াল নাম্বার থেকে। চমকে উঠে দাঁড়ায় রাফু। বাসে এসে জামাকাপড় চেঞ্জ করে চলে যায় সিম কোম্পানির অফিসে। রিফাত যে সিম ব্যবহার করে সেই সিম অফিসে একজন কর্মকর্তার কাছে এসে কিছু টাকা রাখে টেবিলের উপর আর বলে, স্যার, আমার একটা সিমের মালিকের খোঁজ করতে হবে, যদি সাহায্য করতেন। সেই কর্মকর্তা নরম কণ্ঠে জবাব দিল, দুঃখিত স্যার, আমরা গ্রাহককে নিজস্ব তথ্য প্রকাশ করতে পারি না। অনুগ্রহ করে একটু দেখেন, খুব জরুরি ছিল। নরম কণ্ঠে কর্মকর্তা আবারও জবাব দিল, সরি স্যার। বলে রাফু সে কর্মকর্তার চেয়ারে লাথি মারে। ছিটকে পড়ে চেয়ার থেকে সে। ঘাড়ে হাত রেখে একটু বাঁকিয়ে বলতে লাগলো রাফু, সালা তোর কানে কি কথা যায় না? ভদ্রভাবে বলছি, শুনছিস না? দাঁড়া, সোজা হয়ে দাঁড়িয়ে টেবিলে আয়। অফিসের সকলে রাফুর দিকে তাকিয়ে আছে। একজন পুলিশকে ফোন করছে। রাপুর পিছনে গুজে রাখা পিস্তলটা টেবিলের উপর রাখতেই থরথর করে কাঁপতে শুরু করে সেখানকার কর্মকর্তারা। রাপু আবার বলে, আমার কাজ করে দিবি নাকি জীবন থেকে হাত ধুয়ে ফেলবি? সরি স্যার, আমি দেখছি। কর্মকর্তাটা চেয়ার টেনে রাপুর সামনে এনে বলে, বসেন স্যার, আমি কাজটা করে দিচ্ছি। কম্পিউটারের সামনে দাঁড়িয়ে কিবোর্ডে সার্চ করে রানিং নাম্বারে পেল না রিফাতের নাম্বার। কর্মকর্তা বলল, স্যার, এই নাম্বার এখন আর চলছে না। বন্ধ হয়েছে কতদিন হলো? ওয়েট স্যার, দেখছি। বলে কর্মকর্তা আবারও মনোযোগ দেয় কাজে। কিছুক্ষণ পরে সে বলল, স্যার, এটা 2 বছর আগে বন্ধ হয়েছে। লোকেশন কোথায়? রাপুর কথা শেষ না হতেই পুলিশের 2টো গাড়ি এসে অফিসের চারপাশে ঘেরাও করে রাখে। সাব ইন্সপেক্টর হুমায়ুন কবির অফিসের ভিতরে ঢুকে। সামনেই রাফু, টেবিলের উপর পিস্তল রাখা, মুখ ঘোরানো অন্যদিকে। রাপুর মাথায় হুমায়ুন কবিরের পিস্তলের নলটা ওর মাথায় ঠেকিয়ে বলল, আমার এলাকায় মাস্তানি চলবে না। মাথা না ঘুরিয়ে রাফু বলল, আমার সামনে পুলিশের আইন চলবে না। পিছনে ঝোলানো রাফুর বাবরি চুল মুট করে ধরে হুমায়ুন কবির। জোরে জোরে বলে, দেখি তোর কোন বাপ এসে তোকে ছাড়িয়ে নেয়। রাপু হাসতে হাসতে হুমায়ুন কবিরের সামনে দাঁড়ায়। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে রাফুর দিকে। হুমায়ুন কবির ব্ল্যাক ড্রাগনের ক্যাডার, তাকে নিয়ন্ত্রণ করত রাফু। রাপুর মৃত্যুর সংবাদে তাদের সবার কাছে পৌঁছে গেছিল। কেউ বিশ্বাস করেছিল, কেউ করেনি। জীবিত রাপুকে সামনাসামনি দেখে আটকে ওঠে হুমায়ুন কবির। চুল ছেড়ে দিয়ে বলে উঠল, রাফু ভাই। সাথে সাথে দাঁড়িয়ে যায় অফিসের সকল কর্মকর্তা। কেউ রাফুকে নিজের চোখে দেখেনি, ওর তাণ্ডবের কথা শুনেছে। চোখের ইশারায়
হুমায়ুন স্যারকে চলে যেতে বলল রাফু। মুহূর্তে সবকিছু খালি করে চলে গেছে তারা। রাফুর পিস্তলটা এখনো টেবিলের উপর। কর্মকর্তা বলল, স্যার, কক্সবাজারে এই নাম্বারটি শেষবারের মতো বন্ধ হয়েছে। তবে বন্ধ হওয়ার 2 ঘন্টা আগে একটা নাম্বারে ফোন করেছিল সে। কার নাম্বার ছিল সেটা? জি স্যার, আশিক নামে রেজিস্টারের করা আছে আমাদের ফাইলে। তার ছবি, অ্যাড্রেস? বুঝেছি স্যার। বলে সে কর্মকর্তা রাফুর হাতে একটা প্রিন্ট কপি বের করে দেয়। আশিকের ছবি আর ন্যাশনাল কার্ডের যে টেস্ট অ্যাড্রেস সেটা। পিস্তলটা নিয়ে রাফু বের হয়ে যায় সেখান থেকে। আশিকের ছবি কাগজ থেকে মোবাইলে তুলে নেয় রাফু। রিয়াজের কাছে সেন্ড করে সেটা। রিয়াজ রিপ্লাই করে, এটা তো আশিক বস। ওকে, আমার দরকার। কিন্তু বস, আশিক তো আজ দেশ ছেড়ে যাচ্ছে। কি? কখন, কোন দেশে যাচ্ছে? মালয়েশিয়া যাচ্ছে আজ সন্ধ্যায় ফ্লাইট। আশিক এখন কোথায়? গুলশানের 13 নম্বর সেক্টরে আছে বস। ওকে। বলে ফোন রাখে রাফু। রিয়াজ ব্ল্যাক ড্রাগনের 4র্থ কন্ট্রোলার। 1000 ক্যাডেট ওর আওতায় কাজ করে। আব্দুল্লাহ আর রাফু ব্ল্যাক ড্রাগনের চিফ কন্ট্রোলার। রিয়াজের মতো 7 জন কন্ট্রোলার আছে ব্ল্যাক ড্রাগনের। মোট 7000 ক্যাডেট। যে কোনো দুর্গ মুহূর্তে গুড়িয়ে দিতে পারে ড্রাগন। কিন্তু যখন পিছন থেকে হামলা হয় তখন এর 7 যেন অসহায় হয়ে পড়ে 700 জনের কাছে। রাফু একাই 20 জন ক্যাডারের সমান। তবু 3 জন তাকে ঘায়ল করে পিছন থেকে পিঁপড়াও বাঘের সমান গর্জন করে, আঘাত হানে। আশিক গুলশানের 13 নম্বর সেক্টরের থেকে বের হয়। কাঁধে ব্যাগ হাতে পাসপোর্ট আর ভিসা। সামনে দাঁড় করানো গাড়ি। দরজা টেনে ভিতরে ঢুকে আশিক বলল, এয়ারপোর্ট চল। ক্লোরোফিল্ম চেপে ধরতে জ্ঞান হারায় আশিক। ড্যাবের সিটে বসে আছে রাফু। যখন জ্ঞান ফিরে আশিকের তখন নিজেকে একটি কাঠের চেয়ারে বাঁধা অবস্থায় পায়। তার হাত পা বাঁধা। সামনেই বসে আছে রাফু। রিফাত কোথায়? গম্ভীর সুরে জিজ্ঞেস করলো রাফু। ঠোঁট কেটে রক্ত মুখের ভিতরে প্রবেশ করছে আশিকের। থু, মুখের ময়লা ফেলে আশিক বলল, মেরে দিয়েছি। বলতে রাফু আশিকের মুখে এক আঘাত করে। আশিক আবারও থুতু ফেলে বলল, আমরা জানতাম রিফাত বেঁচে থাকলে সমস্যা হতে পারে, তাই রিফাতকে মেরে দিয়েছি। কিন্তু তুই যে বেঁচে যাবি সেটা কল্পনাও করিনি। তোর কলিজা কি দিয়ে তৈরি রে? আশিকের মুখে তুই তুকারি শুনে রাফুর মস্তিষ্কে জ্বালাতন শুরু করেছে। আশিকের সামনে ছোট ছোট টেবিলে তার উপর প্লাস ছুরি, হাতুড়ি আর পিস্তল রাখে। তারপর রাফু বলল, কিভাবে তোর মৃত্যু চাস বল। আশিক হাসে, অট্ট হাসি হাসে, চিৎকার করে বলে, আমি জানি রাফু, তুই আমাকে এমনি এমনি মৃত্যু দিবি না। তাই তোর কাছে সহজভাবে মরতে চাওয়ার ভিক্ষা করার মতো ছেলে আমি নই। বাহ বাহ বলে হাতে তালি বাজায় রাফু। ছেলেটার সাহসের প্রশংসা না করে পারছে না রাফু। প্লাসটা হাতে নিয়ে আশিকের আঙ্গুলের নখগুলো টেনে তুলে ফেলে। আশিকের চিৎকারে মাথা ঘুরে যায় রাফুর। বদ্ধ রুমের দেওয়ালে ওর চিৎকার ধাক্কা খায় বারবার এসে কানে লাগে। কাঁচা নখগুলো টেবিলের উপর তুলে রাখে। আশিকের চোখে রক্ত জমেছে। রাফু বলল, রিফাত কোথায়? মেরে দিয়েছি, পেট কেটে ওর লাশ সমুদ্রের গভীরে ফেলে দিয়েছি। বলেই থুতু ফেলে আশিক। দ্বিতীয় যুদ্ধ তুই, বাকি তৃতীয় ব্যক্তি কে? বলল রাফু। আশিক কথা বলে না, অট্ট হাসি হাসে। রাফুর কানে হাসির শব্দ বিষাদের মতো বাজে। হাতুড়ি দিয়ে পিটিয়ে ওর আঙ্গুলগুলো থেতলিয়ে দিচ্ছে। আশিকের চিৎকার সাথে সাথে মুখ থেকে রক্ত ঝরছে। তবু বলছে না তৃতীয় ব্যক্তির নাম, শুধু বলছে, কাপুরুষের মতো কষ্ট দিচ্ছিস কেন? মারতে হলে একেবারে মেরে ফেল। রাফু শুনছে না ওর কথা। ছুরি দিয়ে আশিকের হাতের চামড়া খুলে ফেলেছে। ফিনকিতে রক্ত ঝরছে সমস্ত শরীর বেয়ে। ব্যথায় আশিক জ্ঞান হারিয়েছে। তবু তৃতীয় ব্যক্তির নাম বলল না আশিক। জ্ঞান ফিরতেই আশিকের সামনে বসে থাকা রাফুকে দেখে। মৃত্যুভয়ে আটকে উঠে ওর দুহাত। এতটাই যন্ত্রণা করছে যে এখন ওর হাতে আছে কিনা সে অনুভূতি নেই। টেবিলের উপর বিরিয়ানি রাখা। রাফু বলল, নে এগুলো খেয়ে নে। আশিকের পেটে প্রচন্ড খিদে। 2 দিন কিছু খায়নি। হাত পা বাঁধা অবস্থায় ঝাঁপিয়ে পড়ে বিরিয়ানির ওপর। নাক মুখে বিরিয়ানির প্লেটের ওপর পিছে চেয়ারে বাঁধা। আশিক খাওয়ার জন্য উদ্ভিন্ন হয়নি। এক মুখ বিরিয়ানি নিয়ে গলায় আটকেছে মৃত্যুর সহজ উপায়। রাফু কিছু বুঝে ওঠার আগে প্রায় মৃত্যুর মুখে আশিক। ও সিট বলে টেবিলের ওপর লাথি মেরে আশিকের মাথায় ধাই ধাই করে 1 রাউন্ড বুলেট চালিয়ে দেয়। থেতলিয়ে যায় ওর সমস্ত মুখ। বুকের ভিতর জ্বালাতন সৃষ্টি হয় রাফুর।
এখন এই তৃতীয় ব্যক্তির খোঁজ মিলবে কিভাবে? আশিকের সাথে মোবাইল নেই, শুধু ব্যাংককে কিছু কাগজ রাখা আর একটি পেন ড্রাইভ। ব্যাংকের কাগজে হাত না দিয়ে পেন ড্রাইভ নিয়ে চলে আসে রাফু। বাসায় ফিরে পেন ড্রাইভ ওপেন করার জন্য ল্যাপটপে লাগাতেই পাসওয়ার্ড যাচ্ছে। মহা ঝামেলা, কিন্তু আশিক তার পেন ড্রাইভে পাসওয়ার্ড দিয়ে রাখবে কেন, সেটাই প্রশ্ন জাগে। হঠাৎ রাফুর মনে হয় ব্যাংকের কাগজের সাথে এই পেন ড্রাইভের কিছু কানেকশন আছে নিশ্চয়ই। ফিরে যায় সেখানে, ব্যাংকের কাগজ ঘেটে দেখে আশিকের নামে 7 কোটি টাকা ট্রান্সফার হয়েছে অন্য কারোর অ্যাকাউন্ট থেকে। সালা এই সেই তৃতীয় ব্যক্তি। মাথায় হাত রেখে রাফু তৃতীয় ব্যক্তির নিশানা তো পেয়েছে, কিন্তু কে সে? পেনড্রাইভ ওপেন করতে হবে। পাগল প্রায় রাফু, মাথা ঘুরছে ওর। প্রথমে ব্যাংকে যায় রাফু, খোঁজ নিয়ে দেখে সেই ব্যাংকের অ্যাকাউন্টের মালিককে আজহার উদ্দিন নামের একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ছিলেন তিনি। সেখান থেকে তার বাসার ঠিকানা নিয়ে চলে যায় তার বাসায়। নিস্তব্ধ প্রায় তার বাসা। বাসার ভিতরে নিরিবিলি বসে আছে এক বয়স্ক মহিলা। তার কাছে যায় রাফু, জিজ্ঞেস করে, আজহার উদ্দিন কোথায়? মহিলাটি ভারী কণ্ঠে জবাব দেয়, আজহারউদ্দিনের মৃত্যু হয়েছে আজ 4 বছর। আরও কিছু খোঁজ নেই রাফু। তার কোনো ছেলে মেয়ে নেই। মৃত্যুর পরে আজহার উদ্দিনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেয়নি তার পরিবার। সেটার ফায়দা তুলেছে সেই তৃতীয় ব্যক্তি। রাফু ক্লান্তির নিঃশ্বাস ফেলে শেষ ভরসা এই পেন ড্রাইভ হাতে নিয়ে চলে যায় ব্ল্যাক ড্রাগনের সাইবার হ্যাকার গ্রুপের সবচেয়ে দক্ষ হ্যাকার শিমুলের কাছে। রাফুর শরীর থেকে ঘাম ঝরছে টপ টপ করে। এসির ভেতরেও ওর শরীর গরম হয়ে আছে। শিমুল বলল, বস কাজ হয়ে যাবে কিছু সময়ের মধ্যে, কিন্তু সমস্যা হয়েছে বস, এটা যে কোনো সময় ক্রাশ হয়ে যেতে পারে, তাই সময় নিয়ে করতে হবে। কত সময় লাগবে? এই ধরেন বস মিনিমাম 5 ঘন্টা। এত সময় কেন? এ সময় তো যে কোনো সরকারের ওয়েবসাইট হ্যাক করে ঘুমানো চাই। আসলে বস ওয়েবসাইট হ্যাক করা আর পাসওয়ার্ড হ্যাক করার মধ্যে পার্থক্য আছে বস। সব পাসওয়ার্ড এক হয় না। এই পেন ড্রাইভে এমনভাবে পাসওয়ার্ড সেট করা হয়েছে ভুল কেউ খুলতে চাইলে ক্রাশ হয়ে ভিতরের সব ফাইল মুছে যেতে পারে, তাই সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। আচ্ছা সময় নাও, হয়ে গেলে আমাকে জানাবে। আর এই ব্যাপারে যেন আমার বাবা আসলেও যেন তাকে না জানানো হয়। ওকে বস। রাফু চলে যায় সেখান থেকে। রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। অনলাইনে অর্ডার করেছিল কিছু খাবার, এসে গেছে এতক্ষণে। টেবিলের উপর রেখে পানি গ্লাসটা খালি করতে রাফুর ফোন আসে। আব্দুল্লাহ ফোন করেছে। রিসিভ করতেই আব্দুল্লাহ বলল, রাফু, নাইট বাজারের গ্যাং আমাদের উপর হামলার পরিকল্পনা বাঁধছে। আমি ভাবছি রাতেই ওদের উপর হামলা করে দেব। রাফু কোনো কথা বলল না। হাত ধুয়ে আব্দুল্লাহকে বলল, তুই সব ক্যাডারদের তৈরি কর, আমি আসছি কিছুক্ষণের মধ্যেই। ফোন রাখে রাফু। মুখ কালো কাপড়ে বেঁধে নেয় রাফু। অস্ত্র ফেলেছে, চালানো ভুলেনি। কালো বাইকের উপরে চড়ে বাতাসের গতিতে ছুটছে রাফু। উদ্দেশ্য ব্ল্যাক ড্রাগনের আস্তানা। 5000 ক্যাডার, 6 জন কন্ট্রোলার আর রাফু আব্দুল্লাহ। 2 জন হেলিকপ্টারে রিয়াজ আর তুহিন মেশিন গান নিয়ে তৈরি হলো। হামলা করতে হবে নাইট বাজারের আস্তানায়। ঘন্টার সময় হয়ে গেছে। রাফুর ক্যাডার টিম নাইট বাইরের আস্তানায় প্রধান গেটের সামনে দাঁড়িয়ে। আব্দুল্লাহ বাকিদের নিয়ে পিছন থেকে হামলা করলে নাইট বাজারের ক্যাডাররা পিছনে মনোযোগী হলে সামনে থেকে ধেই ধেই করে ধেয়ে যায়। রাফু ঢুকে যায়। চারিদিকে শুধু গোলা বারুদের শব্দ। দূর থেকে স্নাইপারের টিম কভার দিচ্ছে রাফুদের। চারিদিকে নিস্তব্ধ, লাশের বন্যা বয়ে গেছে সেখানে। মৃত্যু হয়েছে রাফুর শতাধিক ক্যাডারের। নিস্তব্ধতা ছেয়ে গেছে। সে সময় রাফুর মোবাইলে একটি SMS এসে হাজির। শিমুল পাঠিয়েছে ভিডিওটি। সে রাতের মিম আর রাফসানকে হত্যার চেষ্টার পর যখন ফিরছিল তারা 3 জন সেই সময়ের ভিডিও। আশিক রেকর্ড করেছিল তা। আব্দুল্লাহর হাতে পিস্তল দিয়ে রিফাতকে শুট করার ভিডিও। অবাক হয়ে তাকিয়ে আছে রাফু মোবাইলের দিকে। বাজ ভেঙে পড়েছে রাফুর জীবনে। আব্দুল্লাহ তাকে কখনো কল্পনা করেনি রাফু। সামনে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ কয়েক কদম দূরে, হাতে মার্ক 40 নিয়ে আবিরের দিকে এগোচ্ছে। রাফু আব্দুল্লাহর দিকে তাকাতেই আবিরের আস্তানায় ঢুকে যায়। আবির শুধু একাই বেঁচে আছে সেখানে। আব্দুল্লাহ বলতে লাগলো, কিরে আবির, ছুঁচো ক্যাডার গুলো তো মিশে গেছে মাটিতে। এমন শক্তি দিয়ে আমাদের উপর হামলা করবি ভেবেছিস? করে হেসে রাফুর কান বরাবর আঘাত করে আব্দুল্লাহ। তব্দ খেয়ে শুয়ে পড়ে রাফু। আবির আর আব্দুল্লাহ রাফুকে একটি চেয়ারে বসিয়ে বেঁধে ফেলে। আব্দুল্লাহর চাল ছিল রাফুর মনোযোগ ঘুরানোর, তাই কথাগুলো বলে রাফুকে আঘাত করে। সামনে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ। নিজের মাথায় চড় দিতে দিতে বলতে থাকে, চলো তোর কপাল ভালো। কি জিনিস মাইরি তুই! আমার বাবাকেও মারলি তুই 14 বছর বয়সে।
তোর বাবা তো আপন বাবা না রে রাফু। তুই যাদের তোর মায়ের হত্যার জন্য মেরেছিস, সেখানে আমার বাবা ছিল একজন। ওর বাবা করুণা হিসাবে আমার মাকে বিয়ে করেছিল। আমি ভুলিনি রাফু। ওর সেদিন বাসায় এসে সত্যি বলার পরেও তোকে মেরে ফেলার ক্ষোভ জন্মায়। পারিনি তোকে সামনাসামনি মারতে। কক্সবাজারে সেদিন আমিই তোর উপরে হামলা করি, বেঁচে গেছিস। সালা আশিকও ধোকাবাজি করলো। সিয়ামকে যেদিন মেরেছি সেদিনই তোকে মারার জন্য ওকে পাঠিয়েছিলাম। তো কাজ হয় করা, ব্ল্যাকমেল করা শুরু করে দেয় সেও। এই যে আবিরকে দেখছিস, নাইট বাজার নামক কালো গ্যাং, এটার সৃষ্টিকারীও আমি। তোকে মারার জন্য সাইদর বাবাকে বলেছিল, আমি তোকে যদি মেরে ফেলি তাহলে সে আমাকে মেরে ফেলে আর তার সমস্ত সম্পত্তি দান করে যাবে। কোন সৃষ্টি করি নাইট বাজারকে। আজ তুই মরবি আর নাম হবে আবিরের। খুন হয়েছিস আবিরের হাতে। ভালো থাকিস ভাই। রাফু কথাগুলো শুনছে চেয়ারে বসে, কানে পাশ দিয়ে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। হাতের ফোনটা মাটিতে পড়ে গেছে রাফুর। ডিসকানেক্ট হয়েছে শহীদ হাসানের ফোন কল। শহীদ হাসান ফোনের ওপাশ থেকে আব্দুল্লার সব কথাই শুনেছে। ছুটে আসছে আবিরের আস্তানার দিকে। আবিরের দুপায়ে দুটো বুলেটের আঘাত করে আব্দুল্লাহ। লুটিয়ে পড়ে মাটিতে আবির। আবিরের বুকে টাইম বোম সেট করা অন করে আব্দুল্লাহ। 10 মিনিটে ফেটে যাবে বুম। সবকিছু মাটিতে মিশে যাবে। আব্দুল্লাহ ভয়ানক প্ল্যানিং এর কথা মিশে যাবে আবিরের সাথে। আবির ছাড়া আব্দুল্লাহর কালো কাজের সাক্ষী নেই। ইট পাথরের ঘেরা রুম থেকে বের হয়ে ক্যাডারদের সামনে আসতেই বিকট এক শব্দ আসে। ধসে পড়ে আবিরের আস্তানা। ঠিক বোমা বিস্ফোরণের আগে আবির রাফুর হাত পায়ের বাঁধন খুলে দেয়। পিছন থেকে সরে যায় রাফু। মৃত্যু হয় শুধু আবিরের। মৃত্যুর আগে জীবনে একজনের উপকারে আসতে পারলো আবিরের আত্মা শান্তি পাবে, তা ভেবেই মুক্ত করে দেয় রাফুকে। হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ায় শহীদ। সামনে আগুন জ্বলছে দাউ দাউ করে। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে শহীদ হাসানের। আব্দুল্লাহ শহীদ হাসানের সামনে এসে দাঁড়িয়ে মিথ্যা চোখের জল ফেলে বলতে লাগলো, বাবা আমি রাফুকে বাঁচাতে। দায় দায় করে দুটো শব্দ বুলেটের আঘাত ছেদ করে আব্দুল্লাহর মুখ আর বুকের এপাশ ওপাশ। শহীদ হাসান বলল, না চাই সন্তানের চরিত্র ঠিক না চাইছি হয়। হাসপাতালে মিমের চোখ খুলে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। অচেনা কারণে মুখে কথা বলতে পারে না মিম, নয়তো চিৎকার করে বলতো, আমার রাফু আজ ভালো নেই। 7 বছর পরে আরিফা তার কলেজের ট্রিপে কক্সবাজার আসে। 7 দিন ঘুরঘুর করে সমুদ্রের নোনা জলে গা এলিয়ে ভেসে বেড়ায় অচেনা মায়ে। দূর থেকে দাঁড়িয়ে আরিফার দিকে তাকিয়ে আছে আদি, আরিফার বয়ফ্রেন্ড। সন্ধ্যা নামতেই আরিফার কোমরে হাত রেখে হেঁটে চলছিল সাগর পাড়ে। ধূসর মেঘ আকাশে উড়ে বেড়াচ্ছে। সামনে দুজন প্রেমিক প্রেমিকা দাঁড়িয়ে আছে। ছোট ছোট আলোর ভেলা সাগরের ঢেউয়ের সাথে ছেড়ে দিচ্ছে। ছোট্ট একটা বাচ্চা তা দেখে হাতে তালি দিয়ে বলছে, আম্মু আম্মু কি সুন্দর না। হাসছে মেয়েটা, যেন মুক্ত ঝরছে হাসিতে। ছোট ছোট পা দুটো বালিতে ভিজছে। ছেলেটার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি বলল, আমিরা দুষ্টুমি করে না। আরিফা একটু ভালো করে তাকাই তাদের দিকে। সামনে আগায়, কাছে আসতেই চমকে ওঠে, রাফসান ভাইয়া, মিম ভাবি, তোমরা?